দলে নির্বাচনে দাঁড়ানোর পর শত্রু সংখ্যা কতটা বাড়ল? তবে এইটুকু বলতে পারি, আমি যত ভোট পেয়েছি 6,90,000 প্রায়, সেই 6,90,000-এর চেয়ে কম ভোট পেয়ে আমাদের পশ্চিমবঙ্গে অনেক ক্যান্ডিডেট জিতে গিয়েছেন। আসল লড়াই তো ছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুভেন্দুকে দিয়ে বিজেপি কিচ্ছু করতে পারবে না। শুভেন্দু অধিকারী যখন যে জায়গায় গেছে সেই জায়গাটাকে খেয়ে শেষ করেছেন। দুই কচরি খোকা নিজেদের মধ্যে খেলতে খেলতে সেম সাইড করলো, আর পুরো হারে ভেলকি দেখালেন আরেকজন। দুঃখের বিষয় হচ্ছে তার নিজের কোনো ক্রেডিট নেই। আমি প্রথম দিন থেকেই সেটা বলেছি যে আসল মেঘনাথ হচ্ছেন শুভেন্দু অধিকারী, যিনি মেঘের আড়াল থেকে লড়াই করছেন। হিন্দু বাঙালিরা দেবাংশুকে ভোট দেয়নি, কিন্তু মুসলমান বাঙালি ভাই বোনেরা তারা ভোট দিয়েছে। ওখানে টোটাল মুসলিম পপুলেশন হচ্ছে 18%। সায়ন যদি 4% নিয়ে চলে যায়, বাকি থাকে 14%। আমি ধরুন ওটা পেয়েছি, বিজেপি পায়নি। কিন্তু বাবু, তুমিও তো কম মস্তানি করনি। একের পর এক পার্টি অফিসে হানা দিয়েছো, পার্টি অফিস কেড়ে নিয়েছো। তো আমি আমার কর্মীদের নিয়ে গিয়ে সেই পদ্মফুল করেছি, তালা রেখেছি, আবার যদি করে আবার করবো গিয়ে। দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়াতে অন্য কোনো দলকে কি ফলো করে, কিংবা কোনো ব্যক্তিকে কি ফলো করে? আমি যদি আপডেট নাও পাই, নিজে তার পেজে ঢুকে গিয়ে আপডেট চেক করি, সেটা হচ্ছে দিলীপ ঘোষের পেজ। একদম, আমি সত্যি সত্যি দিলীপ ঘোষকে ফলো করি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই যে দিলীপ বাবুর প্রশস্তি করে তার ভারতীয় জনতা পার্টিতে যতটুকু আর কেরিয়ার ছিল, কেন ভাই তোমরা সব নষ্ট করছো? তোমরা যত প্রশংসা করছো তত তো পদ্ম শিবিরের কোণঠাসা হয়ে পড়ছে। কিন্তু দিলীপ ঘোষকে আমি একটা জিনিস আপনাদের থ্রুতে শুধু সাজেস্ট করবো, বিজেপিতে থেকে ওনার আর উন্নতি হবে না। তো কেউ বাঘের বাচ্চা, কেউ সাপ, তো ওই পার্টি করছো, ওখানে চিড়িয়াখানায় যাও, দল করে তো লাভ নেই। চিড়িয়াখানায় যাও নয় তৃণমূলে যাও, কিন্তু এখনো অব্দি সাপ খোপদের আমরা নিইনি। পার্টিতে কার্বলিক অ্যাসিড যথেষ্ট আছে। গেরুয়া শিবির থেকে যে প্রস্তাবগুলো পাঠানো হয়েছিল তোমাকে বেশ লোভনীয় ছিল। কিন্তু দেখুন, আমি একটা কথা বলি, সব রাজনৈতিক দলে এমন কিছু ব্যক্তি থাকে যারা দু নৌকায় পা দিয়ে চলে। কিন্তু আত্মীয় স্বজনের অনেকেরই তো মন খারাপ। অনেকে ভেবেছিল তুমি সাংসদ হবে, তারপর ধুমধাম করে বিয়ে হবে, আমরা সবাই যাব। এখনই বিয়ে করার বয়সটা তো আমার হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে অনেক বড় বামপন্থী, এর ব্যাখ্যা কিভাবে মূল্যায়ন করবে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে বামপন্থী মনে করি। আমি মনে করি পশ্চিমবঙ্গের মানুষ চিরকালই বামপন্থী। বামপন্থার তো খুব সহজ জায়গা, ওই গরিব খেটে খাওয়া মানুষগুলোর হয়ে কথা বলে। সবচেয়ে বড় উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছু কাজের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছেন, যে কারণে তাকে গালাগাল শুনতে হয়। আমার তো মাঝে মাঝে মনে হয় দেবাংশু, তৃণমূলের সৌভাগ্য এবং বিরোধীদের দুর্ভাগ্য যে বিরোধীদের একটা দেবাংশু নেই। এই যে সোশ্যাল মিডিয়া আপনি খুললে দেখবেন, আপনার যদি 10টা মিম চোখে পড়ে, 4টে মিম আমায় নিয়ে। কদিন আগে একটা ছবি দেখলাম, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আমি খেতে গেছি, আমার মুখ বসে একটা ছবি করেছে। আমার না থাকাটা সিপিএম বিজেপি কোথাও গিয়ে মেনে নিতে পারছে না। কারণ আমি আমার দলের লোকেদের কষ্ট মেনে নিতে পারি, দেবাংশু কেন আসছে না, কিন্তু সিপিএম বিজেপির কষ্ট আমি সহ্য করতে পারি না। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি R+ নিউজ রুম। R+ নিউজ রুমে আমি ঋতব্রত ভট্টাচার্য, আর আমাদের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের তরুণ নেতা, তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, স্বাগত R+ নিউজ রুমে। থ্যাংক ইউ, আপনাদের সকল দর্শককে শুভেচ্ছা। আমার নির্বাচনের ফলাফলের পর, মানে লোকসভা নির্বাচনের ফলাফলের পর আমার সঙ্গে তোমার অনেক দিন বাদে মোলাকাত। আমার প্রথম প্রশ্ন, দলে নির্বাচনে দাঁড়ানোর পর শত্রু সংখ্যা কতটা বাড়ল? দেখুন, আমাদের দলের মধ্যে শত্রুর সংখ্যা বেড়েছে কিনা বলতে পারবো না, তবে যে বিরোধীরা, আমার মনে আছে 2021-এর নির্বাচনে আমি টিকিট পেলাম কি পেলাম না সেই নিয়ে যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়েছিল তাদের মধ্যে অনেকটা শত্রু সংখ্যা বেড়েছে, এইটুকু বলতে পারি। কারণ দল যে এত বড় একটা প্ল্যাটফর্মে, একটা এত কম বয়সী ছেলে, যার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, যার কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড নেই পলিটিক্সে, যার মামা, কাকা, দাদা, জেঠু কেউ কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত নয়, এরকম একজন একটা এত বড় রাজনৈতিক দলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেল। আমার মনে হয় এটার জন্য অনেকে ঈর্ষার কারণ হলেও হয়ে থাকতে পারে, আর আমার দলের মধ্যে হয়েছে এটা আমি বিশ্বাস করি না। কিন্তু দেবাংশু, এটা তোমাকে মানতেই হবে, পরিসংখ্যান যদি দেখি 18% পিছিয়ে রয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। মানে এক কথায় বলা যেতে পারে যে বাঘের মুখে ফেলে দেওয়া। যদি জিততে পারো তাহলে ক্ষতবিক্ষত হয়ে হিরো, আর হারলে স্তিমিত। এটাই বোধহয় তোমাকে, তোমার সোশ্যাল মিডিয়াতে, তোমার জনপ্রিয়তাকে, তোমাদের শীর্ষ নেতৃত্ব বোধহয় এতটাই ভয় করে, যে কারণে শুভেন্দু অধিকারীর একেবারে খাস তালুকে 18% পিছিয়ে থাকা
তৃণমূল কংগ্রেসের লোকসভা যে কেন্দ্র, সেই কেন্দ্র তোমায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম সুযোগ পেয়েছিলেন যাদবপুরে কন্টেস্ট করার, তাহলে এটা তার ক্ষেত্রেও সত্য। মমতা, দেখুন আমি একটা জিনিস মনে করি, এই সবাই তো অস্বীকার করতে পারি না, ইন্দিরা হাওয়া ছিল। দেখুন আমি একটা কথা মনে করি, কোনো ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু তারপরেও তো এটা সত্যি ওই যাদবপুর আসন থেকে অনেক বড় নেতাই দাঁড়াতে চাননি। ইন্দিরা হাওয়া থেকে থাকলেও এই কথাটাও বাস্তব, কেউ দাঁড়াতে চাননি, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ পেয়েছিলেন। আমি একটা কথা মনে করি, যে কোনো রাজনৈতিক দলে যদি নতুন প্রজন্মের কাউকে সুযোগ দেওয়া হয়, তাদের সবসময়তেই একটু কঠিন লড়াইতেই দেওয়া হয় স্বাভাবিকভাবেই। একদম প্রথম লড়াইতে আমি দাঁড়াচ্ছি আর আমি হাওড়া কিংবা যাদবপুর কিংবা দক্ষিণ কলকাতার মতো সহজ আসন দল আমাকে দেবে, এটা আমি নিজেও কখনো ভাবনা চিন্তা করি না। দল মনে করেছে যে এই লড়াইটা কেউ যদি লড়তে পারে তাহলে দেবাংশুই পারবে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি, যে দলের আমার প্রতি এই বিশ্বাসটা জন্মেছিল যে এই ফাইটটা দেবাংশুই দিতে পারবে। তো ফলে সেই বিশ্বাস থেকে দল আমাকে লড়াইয়ের ময়দানে নামিয়েছিল। এবং স্বাভাবিকভাবে আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি, যখন দল ওই লড়াইয়ের কথা আমাকে বলে, তখনও কিন্তু এটা নিশ্চিত নয় ওই আসন থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবেন। আমি যখন জানতে পেরেছিলাম ওই লড়াইয়ের কথা, সেই সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসবেন ওই খবরটাই ব্রেক হয়নি। তার পরবর্তীকালে জানা যায় এবং ঘটনাচক্রে আমি জানতে পারি তখন যে তিনি তমলুক থেকেই দাঁড়াবেন, এবং দলও আমাকে বলে রেখেছে তোমায় তমলুক থেকে কন্টেস্ট করতে হবে। তো স্বাভাবিকভাবে আমি মনে করি দল একটা বড় সুযোগ দিয়েছে, বড় লড়াইয়ের সুযোগ দিয়েছে, এবং সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। এবং আমি বিশ্বাস করি আমরা যে 5% মার্জিনে জিতেছি, অন্যান্য আর 5টা আসনে বামেদের যে তরুণ ব্রিগেড, যেমন ধরুন দীপশিতা, আমার হোম কনস্টিটিউয়েন্সি শ্রীরামপুর, সেখানে প্রায় 15% ভোট পেয়েছে। সুজনবাবু, তিনি দমদমে প্রায় 19% ভোট পেয়েছেন। সায়ন আমাকে ডোবালো, এই কথাটা আমি বলবো না, কিন্তু বামেদের আর 5টা নতুন প্রজন্মের ক্যান্ডিডেট যে ভোটটা টেনেছিল, সায়ন তমলুকে সেটা আনতে পারেনি। আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন যে ঘরোয়াভাবে করছিলাম ইলেকশনের সময়, আমরা এটা ধরেই করছিলাম যে ও কমপক্ষে 10% ভোট পাবে, কারণ সত্যি ওর মিছিলগুলোতে ভিড় হচ্ছিল, ওর মিটিংগুলোতে লোক আসছিল, এবং সায়ন একটা নতুন প্রার্থী, নতুন প্রজন্মের প্রার্থী। আমার এক্সপেকটেশন ছিল 10% ভোটও কমপক্ষে টানবে, সেটা যত প্লাস হবে তত আমাদের জন্য ভালো। কিন্তু ও যে 5% ভোট পাবে, আমার আর অভিজিৎ গাঙ্গুলির ভোটের গ্যাপও 5%, সায়নও ভোট পেয়েছে 5%। সায়ন যদি 10% ভোট পায়, এই সিটটা অন্তত বিজেপি জিততে পারতো না। তো দুঃখের বিষয়, সে টানতে পারেনি। আমি পরাজিত হয়েছি, দায় আমি সম্পূর্ণ নিজে নিতে চাই, আমি কোনো তৃতীয় পক্ষকে দায়ী করতে চাই না। তবে এইটুকু বলতে পারি, আমি যত ভোট পেয়েছি 6,90,000 প্রায়, সেই 6,90,000-এর চেয়ে কম ভোট পেয়ে আমাদের পশ্চিমবঙ্গে অনেক ক্যান্ডিডেট জিতে গিয়েছেন। না, সেটা সত্যি, বিশেষ করে লড়াইটা খুব শক্তিশালী ছিল। আসল লড়াই তো ছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে। একদম, আমি প্রথম দিন থেকেই সেটা বলেছি যে আসল মেঘনাথ হচ্ছেন শুভেন্দু অধিকারী, যিনি মেঘের আড়াল থেকে লড়াই করছেন। এবং শুভেন্দু অধিকারীর ওখানে যে তার যে মাসেল পাওয়ার এবং যে মানি পাওয়ার, তার সঙ্গে আমরা কোথাও গিয়ে পারিনি। এবং আমার ইলেকশনে আমার যেটা ধারণা, গোটা ইলেকশনটা ঘুরে গেল ইলেকশনের জাস্ট 2 দিন আগে। আপনাদের এবং আপনার দর্শকদের প্রত্যেকেরই মনে থাকবে, জাস্ট ভোটের 2 দিন আগে নন্দীগ্রামে একটা খুন হয়, একজন মহিলা খুন হন। এবং সেই খুনটা হওয়ার পর আমি হোয়াটসঅ্যাপ খুলছি, যত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি দেখছি একটার পর একটা মেসেজ ঢুকছে, এবং সেই মেসেজগুলো ওয়েল ক্রাফটেড মেসেজ, দেখে বোঝা যাচ্ছে সেখানে লেখা যে কিছু অন্য ধর্মের মানুষের হাতে আরেক অন্য ধর্মের মহিলাকে খুন হয়ে যেতে হলো। এমনভাবে এটাকে ইমোশনালি ক্যাম্পেইন করা হলো, এবং আমার মেন স্ট্রিম মিডিয়াও এইটা নিয়ে যথেষ্টভাবে খবর করেছে। স্বাভাবিক একটা খুন খবর হবে, এবং ওটাকে কেন্দ্র করে গোটা নন্দীগ্রামে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। এই ব্যাপারটা, এই খুনটা শেষ 2 দিনে পুরো ইলেকশনটাকে পোলারাইজ করে দিয়েছিল। এবং শুধুমাত্র তমলুকে পোলারাইজ করেছে তা নয়, তার ইম্প্যাক্ট কিন্তু কাঁথিতেও পড়েছে। যে কারণে আপনি দেখবেন গোটা পশ্চিমবঙ্গে 2019-এর লোকসভার তুলনায় প্রত্যেকটা সিটে তৃণমূলের কিন্তু রেজাল্ট ভালো হয়েছে। 42টা সিটেই, 40টা সিটেই, একমাত্র 2টো সিট ব্যতিক্রম যেটা 19-এর চাইতে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, এবং সেই দুটো হলো কাঁথি এবং তমলুক, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা। আমার মনে হয় এই খুনটারও কোথাও গিয়ে একটা ইম্প্যাক্ট হয়েছে। প্লাস শুভেন্দু অধিকারীর মানি পাওয়ার, মাসেল পাওয়ার, শুভেন্দু অধিকারী যেভাবে পয়সা খরচ করা অভ্যেস, মানে পয়সায় ভোট লড়া অভ্যেস করিয়ে দিয়েছেন ওখানকার বিভিন্ন দলের কর্মীদের, তৃণমূলও বলুন বিজেপিও বলুন, সেই পরিমাণ অর্থের জোগান আমরা দিতে পারিনি। প্লাস ক্লাবগুলোতে অনবরত টাকা ঢালা, বিভিন্ন ছোট ছোট গ্রুপকে টাকার বিনিময়ে কেনা, সেগুলোর কাউন্টার আমরা পয়সা দিয়ে করতে পারিনি, সত্যি কথা। ফলে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছি বলতে পারেন, কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে রাজনৈতিকভাবে হারিনি, তার কাছে অর্থের জোর এবং তার এই দাঙ্গা করানোর ক্ষমতার কাছে হেরেছি, আর সেটাকে আমি হার মনে করি না। তাহলে কি কোথাও ধরে নেব সন্দেশখালিতে এক্সট্রা টাইমে গোল দিল তৃণমূল, স্টিং অপারেশনটা এতটাই তাতে সাহায্য করলো সন্দেশখালি লোকসভা কেন্দ্রে? দেখুন, আমি এক্সট্রা টাইমে গোল দেওয়া কাকে মনে করব? আমি এক্সট্রা টাইমে গোল দিতে গিয়ে যদি
একজন প্লেয়ারের বুকের ওপর দাঁড়িয়ে তাকে খুন করে গোল দিই, ওই গোলটাকে আমি আর যাই হোক এথিক্যাল গোল মানতে রাজি নই। আমরা যেটা করেছি পলিটিক্সে ওটা এথিক্যাল, আমরা ভুল কাজ কিছু করিনি, বরং যেটা ভুল হচ্ছিল ওটাকে স্টিকের মাধ্যমে তুলে ধরেছি মানুষের কাছে যে আপনাদের যেদিকে ভাবানো হচ্ছিল আসল জিনিসটা অন্য। বিজেপির মণ্ডল সভাপতি অ্যাডমিট করছেন তিনি পয়সা দিয়ে কাজ করিয়েছেন, কিন্তু উনি যেটা করেছেন নিজের দলের একজনকে শহীদ করিয়ে, এবং সে গোটা ব্যাপারটাকে আমি প্রথম দিনই যখন ইলেকশন কন্টেস্ট করতে তমলুকের মাটিতে পা দিই, আমার মনে আছে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছিল আপনি কি মনে করছেন কী হবে ফলাফল। আমি তাদেরকে একটা কথা বলেছিলাম, ইলেকশন যত এগোবে শুভেন্দু অধিকারী তত রক্তের খেলায় নামবেন, এবং আমার সেই দিনের যে বক্তব্য সেটা সঠিক প্রমাণ হয়েছিল ইলেকশনের দুদিন আগে। ফলে আপনি এটাকে আপনি সাংবাদিকের ভাষা এক্সট্রা টাইমে গোল বলতে পারেন, কিন্তু ওইখানে ভোটে লড়া একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি এটাকে গোল মনে করি না। আমি কোনো একজন ব্যক্তির লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করে এবং সেই মৃত্যুকে কাজে লাগিয়ে পোলারাইজ করে ভোটে জেতাকে আমি আর যাই হোক গোল বলতে রাজি নই। কিন্তু বাপু তুমি তো কম মস্তানি করনি, একের পর এক পার্টি অফিসে হানা দিয়েছো, পার্টি অফিস কেড়ে নিয়েছো, এমন অভিযোগও আছে। না না না, একদমই না, কোনো পার্টি অফিস কারিনি। আমাদের পার্টি অফিস বিজেপি কেড়ে নিয়ে আমাদের পার্টি অফিসের উপরে পদ্ম ফুলের ঝান্ডা লাগিয়ে দিয়েছিল, আমি গিয়ে ওগুলোকে চড়ে চড়ে ফেলে দিয়েছি। তা আমার পার্টি অফিস কেউ যদি দখল করে পতাকা লাগিয়ে দেয় আপনার বাড়িতে, আমি যদি গিয়ে আমি বলি এটা আমার বাড়ি থাকতে শুরু করে দিয়ে, আপনি হয়তো ভদ্রতার কারিতে আমাকে এক রাত্রি রাখবেন, তারপরে তো নয়। তো আমার পার্টি অফিসের মধ্যে ওরা হামলা করে কুশপুতুল পোড়ালো, পুড়িয়ে আমার পার্টি অফিসে তালা মেরে দিল, তালা মারার পর পার্টি অফিসের ওপরে পদ্ম ফুলের পতাকা লাগিয়ে দিল। তো আমি আমার কর্মীদের নিয়ে গিয়ে সেই পদ্ম ফুল খুলেছি এবং সেই তালা ভেঙেছি। আবার যদি করে আবার করবো গিয়ে। আমি বলবো ফুটেজটা দেখো। আমি ফুটেজটা দেখছিলাম, আমার মনে হচ্ছিল দেবাংশুকে দেখতে অনেকটা গঙ্গা জলে অজয় দেবগনের ভূমিকায় যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে যাচ্ছে, খুব সুন্দর লাগছিল কিন্তু নায়কের মতো। দেখুন, আমি নায়ক না খলনায়ক বলতে পারবো না, তবে ওইখানে শুভেন্দু অধিকারীর সাথে লড়াই করতে গেলে খলনায়ক প্রত্যেককে হতে হবে, এটা আমি নিশ্চিত। কারণ সত্যি সত্যি সিনেমাতেই মানে প্রকৃত অর্থে সিনেমাতেই খলনায়কের বিরুদ্ধে নায়কেরা জিততে পারে, আপনাকে খলনায়ক হতে হবে। এবং শুভেন্দু অধিকারী যে মাসেল পাওয়ার নিয়ে রাজনীতি করে, ওখানে আমি যদি আমার কর্মীদের সেই মুহূর্তে পার্টি অফিসটা উদ্ধার করে না দিতাম, ওই গোটা অঞ্চলে কর্মীরা আর ভোট করতে বেরোতো না। এবং আপনি দেখুন ওই বিরুলিয়াতে এমন সন্ত্রাস হয়েছে, বিরুলিয়া অঞ্চল, আপনি বিজেপির লিড দেখুন ওই অঞ্চল থেকে, আমাদের তৃণমূল কর্মীদের ভোটই করতে দেয়নি। ফলে স্বাভাবিকভাবে একটা সন্ত্রাসের রাজনীতি তারা করেছে। আমাদের যেভাবে কাউন্টার দেওয়া দরকার ছিল আমরা দিয়েছি, কিন্তু আবার বলছি শেষ মুহূর্তে আপনি যেটাকে এক্সট্রা টাইমের গোল বললেন, আবার আমি যেটাকে খুন বলবো, সেটার মাধ্যমে শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে হয়তো একটু এগিয়ে গিয়েছিল। একটা সিরিয়াস প্রশ্ন করবো, তারপর আবার একটু অন্যরকম প্রশ্নে যাব। তার মানে আমি ধরে নেব হিন্দু বাঙালিরা দেবাংশুকে ভোট দেয়নি, কিন্তু মুসলমান বাঙালি ভাই বোনেরা তারা ভোট দিয়েছে। দেখুন, আমি যেইটুকু হিসাব করে দেখলাম, সায়ন যে 5% ভোট পেয়েছে তার মধ্যে 4% মুসলিম ভোট। ওখানে টোটাল মুসলিম পপুলেশন হচ্ছে 18%। সায়ন যদি 4% নিয়ে চলে যায়, বাকি থাকে 14%। আমি ধরুন ওটা পেয়েছি, বিজেপি পায়নি, আমি ধরে নিলাম একটাও পাইনি, আমি কিন্তু 43% ভোট পেয়েছি। এখন 43 থেকে 14% বাদ দিলেও যে সংখ্যাটা থাকে ওটা কিন্তু কম নয়। ফলে হিন্দু ভোট আমরাও পেয়েছি, কিন্তু পোলারাইজ করার জন্য একটা আসনের নির্বাচনের ফলাফল পরিবর্তনের করার জন্য যেটুকু পোলারাইজ করা দরকার শুভেন্দু অধিকারী ওটা করতে পেরেছিলেন। কোনোদিনই পোলারাইজ করে 100% কোনো সংগঠন, কোনো অর্গানাইজেশন বা কোনো ধর্মের মানুষকেই পোলারাইজ করা যায় না, শুভেন্দুবাবু স্বাভাবিকভাবেই সেটা পারেনি। কিন্তু আমি এটা মনে করি গোটা পশ্চিমবঙ্গে পোলারাইজেশন না হলেও পূর্ব মেদিনীপুর জেলাতে পোলারাইজেশন হয়েছিল। এবং আমার আরও একটা ধারণা, যেটা আমার ব্যক্তিগত অ্যানালিসিস, আমি জানি না অনেকেই হয়তো এর সাথে সহমত হবেন না, এই সবকটা ফ্যাক্টরের বাইরে গিয়েও পূর্ব মেদিনীপুরের লাগোয়া রাজ্য হচ্ছে উড়িষ্যা। আমার মনে হয় উড়িষ্যায় যেভাবে ব্যতিক্রমীভাবে গোটা ভারতবর্ষে একরকম ফলাফল, যেখানে বিজেপির গ্রাফ নিম্নমুখী, সেখানে একমাত্র উড়িষ্যা যেটা বিজেপিকে থাম্পিং মেজরিটি দিয়েছে, শুধু লোকসভাতে নয় বিধানসভাতেও। এবং পূর্ব মেদিনীপুর এবং উড়িষ্যা যেহেতু লাগোয়া একটা রাজ্য এবং জেলা, আমার মনে হয় উড়িষ্যার এই বিজেপির গ্রোথটাও কোথাও গিয়ে পূর্ব মেদিনীপুরে ইম্প্যাক্ট ফেলেছে। এটা আমার রাজনৈতিক অ্যানালিসিসের দিক থেকে আমি বলছি, ক্যান্ডিডেট হিসাবে নয়। তো ফলে অনেকগুলো ফ্যাক্টর হয়েছে যে ফ্যাক্টরের কারণে এই পরাজয়। তবে আমি মনে করি আমরা যে লড়াইটা দিয়েছি সেই লড়াইয়ের কারণেই হয়তো মার্জিনটা 77,000 হয়েছে, নতুবা এই মার্জিন 2 লাখের ওপরে হতো। ধরো আমি অনেকদিন ধরে ভাবছি একটা সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা নিয়ে একটা বই লিখব, তাহলে দেবাংশুর লড়াইটা আমি কিভাবে শুরু করব? 2 কচি খোকা নিজেদের মধ্যে খেলতে খেলতে সেন্সাইড করলো, আর বুড়ো হাড়ে ভেলকি দেখালেন আরেকজন। দেখুন, বুড়ো হাড়ে ভেলকি দেখালেন আরেকজন, যদি ভেলকিটা একার দমে দেখাতেন আমি মেনে নিতাম, আমি বলতাম আপনি এটাই হেডলাইন করুন, আমার সমর্থন থাকলেও আমি সেই বইটা কিনে প্রথম আপনার পাঠক উপহার দেবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার নিজের কোনো ক্রেডিট নেই।
বরং আমি এটা মনে করি যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জায়গায় অন্য কোনো বিজেপির প্রার্থী হতেন 1 ভোট হলেও তিনি বেশি পেতেন, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। এটা আমি সমীক্ষক, কারণ তুমি তো দেখো খুব একজন বলবো নির্বাচন কৌশলটা ভালো বোঝো, আমরা তোমার সমীক্ষা দেখে অবাক হয়েছি। তুমি আবিষ্কৃত হয়েছো কিন্তু সমীক্ষক হিসেবে, পরে রাজনীতিতে। তার মানে তোমার বিশ্লেষণ এটা, অন্য কেউ হলে 1 ভোট হলেও, একদম বিজেপির 1টা ভোট হলেও একদম। কারণ হচ্ছে উনি প্রার্থী হওয়ার পর থেকে লোকাল সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, দলীয় কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, এমনকি সাধারণ মানুষের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন। এবং সেই সাধারণ মানুষের সাথে যে খারাপ ব্যবহার করেছেন সেটা আশেপাশের মানুষ দেখেছেন। আমি আপনাকে একটা কথা বলি, আমাকে একজন সাংবাদিক তিনি এসে আমাকে একদিন বললেন, জানেন দাদা কী ঘটেছে? আমি বললাম কী? বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দলীয় কর্মীদের নিয়ে প্রচারে ছিলেন, এবং স্বাভাবিকভাবে যেটা আমাদের সঙ্গেও হয়, কোনো জায়গায় ধরুন শিডিউল মেনেই তো সবসময় সবটা করা সম্ভব হয় না। কোনো জায়গায় আপনি প্রচারে যাচ্ছেন, দলীয় কর্মীরা এসে বললো দাদা এইখানে 200-400 মানুষ আছেন, দোকান আছে, এই জায়গাটা একটু 100 মিটার হেঁটে দাও না। তো আমাদের তখন হেঁটে দিতে হয়, কারণ তারা তো আমাদের ভালোর জন্যই বলছেন, দলের ভালোর জন্য বলছেন। অভিজিৎ গাঙ্গুলিকে তার এরকম কিছু কর্মী রিকোয়েস্ট করেছিলেন। অভিজিৎ গাঙ্গুলি সেখানে সাংবাদিকদের সামনে তার কর্মীদের উত্তর দেন যে আমি হচ্ছি মোদিজির ক্যান্ডিডেট, আমি যদি হাঁটবো তাহলে তোরা কী করবি 3 মাস ধরে? এটা ছিল তার উত্তর তার দলের কর্মীদের প্রতি। অনেকে বলে একজন পুরুষ তখন সফল হন যখন তার পেছনে কোনো নারী আছে। এক্ষেত্রে বলে রাখি, এরকম আমার কেউ নেই, তোমার কে আছে জানি না, জানতে নিশ্চয়ই চাই। কিন্তু চ্যাট এবং এই নারী নাকি তোমাকে ডোবালো তোমার কেন্দ্রে, কারণ রাত ভোর এত অনুরাগীরা তোমায় চ্যাট করতে, উত্তর দিতে দিতে মধ্যরাত্রি পেরিয়ে যেত, ঘুম ভাঙতো দেরিতে, আর তাই প্রচারে তুমি দেরিতে বেরিয়েছ। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব তোমাকে প্রায় ধমকেছেন যে কেন অত বেলা করে বেরিয়েছ। কাদের চ্যাট আসতো দেবাংশু? একজন না বহুজন। আমি প্রথম কথা এটা দুটো উত্তর দেবো। প্রথম কথা হচ্ছে একটু ইনফরমেশন এটাতে অন্যরকম আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনকে ভেতরে খবরটা বেরিয়েছে অন্যরকমভাবে। আমাকে ভেতরে একদিন জিজ্ঞাসা করলেন, আমাকে একজন বললো দেবাংশু তুই নাকি একদিন 12টার সময় প্রচারে বেরিয়েছিলি, একদিনের কথা নিয়ে আমাকে জিজ্ঞেস করে। একদম না দিদি, আমি তো সকাল 8টা থেকে প্রচারে বেরোতাম। আমাকে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ঠিক আছে 12টায় যদি রোজ বেরোতি তাহলে তোকেই সুযোগ দেওয়া হয়ে যেত। এই গল্প এখানেই শেষ। আমি বাড়ি এসে যখন টেলিভিশন চালিয়েছি তখন দেখি মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশুকে 12টার সময় প্রচারে বেরোনো নিয়ে তাকে নাকি নির্বাচনে পাওয়াই যায়নি এই বলে বকাঝকা করেছেন। আমি তো অবাক। আমি তখন ওই জন্য ফেসবুকে একটা পোস্ট করলাম যে আমি কখন বেরোতাম এবং আমার ওখানকার শিডিউল কী ছিল, এবং আমার ওখানকার শিডিউলটা ওখানকার লোকাল সাংবাদিকরা কিন্তু প্রত্যেকে জানেন, বলে এটা কোনো সমস্যার ব্যাপার নয়। এটা হলো আমাদের রাত্রিবেলা কেন, এটা ঠিক যে আমার ঘুমাতে ঘুমাতে রোজ 2:30 বাজতো, এবং আমাকে উঠতে হতো রোজ 6টায়, কারণ 6টায় না উঠলে আমি 8টা থেকে প্রচার স্টার্ট করতে পারবো না, স্নান করতে হবে, সকালে ব্রেকফাস্ট করতে হবে। তো এই যে রাত্রিটা হতো তার কারণটা হচ্ছে আমাকে রোজ প্রচার থেকে আমি যখন 9:30 10টায় ব্যাক করতাম তখন আমার অফিসে এসে একদল লোক বসে থাকতো, তাদের মধ্যে ধরুন বিজেপিরও কিছু বিক্ষুব্ধ নেতা বসে আছে, আমায় তাদের সাথে বৈঠক করতে হচ্ছে, আর তাদের সঙ্গে বৈঠকটা আমাকে সাধারণত রাত্রি 12টার পরে করতে হতো, কারণ শুভেন্দু অধিকারী আমার বাড়ির সামনে তার লোক ফিট করে রেখে দিয়েছিল। কতদিন হয়েছে আমি হাতে নাতে দুজনকে ধরেছি, তারা সারাক্ষণ দেখি স্কুটি নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমি বললাম ছবি টবি তুলতে এসছে বোধ, আমি কথা বলতে গেলাম ভাই কী দরকার বলো, হঠাৎ করে কিছু না আমার বাইক স্টার্ট দিয়ে চলে গেল। এরকম 2-3বার ঘটনা ঘটেছে। তখন আমি বুঝলাম যে আমার বাড়িটার উপরে তার পুরো নজর রয়েছে। তখন আমি রাত্রি 12টার পর বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বসা শুরু করলাম। এবার রাত্রি 12টার সময় আপনি কথা বলতে বসলে স্বাভাবিক তাদেরকে কনভিন্স করা, তারা আপনার হয়ে কেন কাজ করবে সেটা বলা, এবং তারা কেন বিক্ষুব্ধ, এই আলোচনা করতে করতে নর্মালি 2টো বাজতো। তো আমার রোজ ঘুমোতে দেরি হতো। আর চ্যাটের কথা আপনি বলছেন, আমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে চ্যাট প্রায় বন্ধই করে রেখেছিলাম 2-3 মাস। আমি সেভাবে কারোর সঙ্গে কথাও বলতে পারিনি। ফলে আমার প্রচুর বন্ধুর অভিযোগ আছে যে তোকে মেসেজ করেছি আমরা ওখানে তোর প্রচারে যাব, তুই আমাদের উত্তরই দিসনি। উত্তর দিতে পারি। তোমরা হতাশ হো না, এখন কিন্তু চ্যাট করে বলো না। এখন বিষয়টা হচ্ছে যে এবার যাদেরকে যতটা রাজনৈতিক ব্যক্তি হিসেবে যতটা উত্তর দেওয়া সম্ভব ততটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আমার ফেসবুক মেসেঞ্জারেও প্রচুর মানুষের মেসেজ আসে, আমার ফেসবুক পেজে প্রচুর মানুষের মেসেজ আসে, তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তারা প্রচুর সমস্যা নিয়ে মেসেজ করেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি সকালে ওঠার যে গল্পটা এটা সম্পূর্ণ ভুল গল্প। এবং দিদিও যে আমাকে বলেছিলেন ওটা উনি একদিনের ঘটনা নিয়ে বলেছিলেন, এবং সম্ভবত সেই দিনটা নমিনেশনের দিন ছিল, ইফ আই এম নট রং, আমি জানি না কোন তত্ত্ব নিয়ে। কিন্তু আমার 21শে জুলাইয়ের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নিজে ডাকলেন। আমি গেলাম, গিয়ে আমাকে বললেন হেরে গেছিস বলে মন খারাপ করিস না, তুই খুব ভালো ফাইট করেছিস, এর প্রতিশোধ নিতে হবে সবাই। ওটার প্রচার হলো না, ঠিক আছে, আমরা প্রচার করে দিচ্ছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে ডেকে আমাকে এই কথাটা বললেন। তো স্বাভাবিকভাবেই আমার মনে হয় কোথাও গিয়ে এই ব্যাপারটা একটু অন্যরকমভাবে প্রচারিত হয়েছিল। আমরা আমাদের মতো করে ফাইট করেছি
এবং প্রচুর বিজেপির মানুষও কিন্তু আমাদের সঙ্গে ইলেকশনে খেটেছিলেন এবং তাদের অধিকাংশ হচ্ছে বিক্ষুব্ধ বিজেপি, আদি বিজেপি। তাদের মূল বক্তব্য হচ্ছে শুভেন্দুবাবু আসার পর থেকে জেলাটা নিজের পৈতৃক সম্পত্তির মতো করে দখল করে নিয়েছেন, পুরনো বিজেপিদের কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না, ফলে এরকম একটা অংশ আমাদের সঙ্গে কাজ করেছেন। তোমার কোথাও মনে হয়েছে যে সামাজিক মাধ্যমে যে সোশ্যাল মিডিয়া থেকে তোমার জন্ম বলবো, রাজনৈতিক জন্ম, এবং তোমার আগে মানে যদি কখনো বাংলার রাজ্য রাজনীতি নিয়ে গবেষণা হয় তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে একজন সিরিয়াস রাজনীতিবিদ হয়ে ওঠা কিভাবে যায়, এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কোথাও তোমার বিপক্ষে সদ্যপ্রাক্তন এখন সাংসদ অভিজিৎ বাবু, তিনিও কিন্তু সামাজিক মাধ্যমে সমানভাবে লড়ে গেছেন, এটা কিন্তু তোমায় মানতে হবে। মানে একদম তিনি লড়েছেন এবং তিনি ইচ্ছাকৃত এমন বক্তব্য কিছু ব্যবহার করেছেন যেগুলো ভাইরাল হয়। মানে ধরুন আপনি কাউকে গালাগাল দিচ্ছেন, তো আপনি গালাগাল দিচ্ছেন, ওটা ভাইরাল হবেন। আর সাধারণ মানুষ যতই ছিছি করুক না কেন, লোকে সবচেয়ে খারাপ জিনিসটাই শুনতে ভালোবাসেন, এটাও বাস্তব। সমাজের 5টা লোকের সামনে বাবা কানে শুনতে পারলাম না, এই যে কী একটা গালাগালি দিয়েছে শুনেছিস, অথচ প্রত্যেকের মোবাইলে আপনি সেই ক্লিপিংটা কিন্তু পাবেন। তো স্বাভাবিকভাবে সেই জায়গাটাকে ব্যবহার করে মানুষের সেই নার্ভটা কোথাও গিয়ে বুঝতে পেরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিনিয়তই সবাইকে গালাগাল করে বেড়াতেন, আমাদের মুখপাত্রদের গালাগাল করে বেরিয়েছেন। আমাকে তো প্রার্থী হিসাবে আমি ওনাকে কিচ্ছু, আমি প্রথম দিন থেকে সম্মান নিয়ে কথা বলেছি, উনি প্রথম দিন থেকে আমাকে গালাগাল করে বেরিয়েছেন। হ্যাঁ, ডেপো ছোকরা এসছে আমার বিরুদ্ধে লড়তে, হ্যাঁ একটা এই ছেলে এসছে ওই ছেলে এসছে বলে গালাগালি, শুভেন্দু অধিকারী নর্দমার কিট, অভিজিৎ গাঙ্গুলি গালাগালি, যেমন যত গালাগালি করা যায়। আমি শুভেন্দু অধিকারীকে একটাও গালাগাল করিনি, আমি অভিজিৎ গাঙ্গুলিকে একটা গালাগাল করিনি। আমি একদিন আমার বাড়িতে শুধু সাপ ঢুকেছিল, আমি সেই সাপের ভিডিও করে বলে আমার বাড়িতে অভিজিৎ গাঙ্গুলি আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসছে এবং সত্যি সত্যি সাপটা ঢোকে। তখন আমাকে সাংবাদিক দাদা ভাইরা ফোন করে অনেকে বলছে তুমি কি সাপটা সত্যি নিজে ঢুকিয়েছো বলো তো ভিডিও করবে বলে। তো সত্যি বলছি সাপটা নিজে থেকে ঢুকেছিল এবং ওই ভিডিওটা করার আমার কারণ অভিজিৎ গাঙ্গুলিকে ইনসাল্ট করা নয়, মানে উনি নিজেই বলেছিলেন যে আমি হচ্ছি একটা সাপ, উনি নিজেই বলেছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছিল। সম্ভবত নিজেকে চন্দ্রগোড়া বা এরকম কিছু একটা সাপ বলে। আমি তোমাকে জিজ্ঞেস করবো, আমার এটা তোমাকে তখন মিস করছিলাম, তুমি ব্যস্ত ছিলে। মিঠুন চক্রবর্তী নিজে সাপ কথা নিজেই বলেছেন, গোখরোর কথা বলেছেন, আবার অভিজিৎ বাবু বলছেন সাপের প্রতি কি একটা সহজাত আকর্ষণ আছে গেরুয়া শিবিরের। কি একদম একদম এটা ভীষণভাবে আছে এবং এরা প্রত্যেকে নিজেদেরকে সাপ থেকে শুরু করে, আপনি মিঠুন চক্রবর্তী উদাহরণ দিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেকে সাপ বলছেন, দিলীপ ঘোষ নিজেকে বলেছিলেন সম্ভবত বাঘের বাচ্চা, ঠিক আছে, নিজেকেই অভিহিত করেন এনারা, কেউ কাউকে বলে দেয় না, এদের অন্যকে পিঠ বলতে হয় না। তো কেউ বাঘের বাচ্চা, কেউ সাপ, তো ভাই পার্টি করছো ওখানে চিড়িয়াখানায় যাও, দল করে তো লাভ নেই। চিড়িয়াখানায় যাও নয় তৃণমূলে যাও, কারণ তৃণমূল আর চিড়িয়াখানায় যায়নি এখন ওকেও বিজেপি, কিন্তু তৃণমূলটা খোলা থাকে। হ্যাঁ, কিন্তু এখনও অবধি সাপখোপদের আমরা নিয়ে নিই, কারণ পার্টিতে কার্বলিক অ্যাসিড যথেষ্ট আছে, আমাদের মোটামুটি এই জায়গা থেকে ভালো, মানে যোগানটা ভালো কার্বলিক অ্যাসিডের। তো ফলে স্বাভাবিকভাবে এবং কার্বলিক অ্যাসিড না দিলে আমাদের মা কাকিমারা তো শিখিয়েছেন বাড়িতে লঙ্কা পোড়া দিয়ে দাও, এসব ঢুকতে পারবে না। তো এইসব সাপ খোপ, গরু আবার এদের খুব ভালো একটা পপুলার একজন প্রাণী, আমরাও করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিজেপি প্রত্যেককে নিজেকে গরুকে মা বলে, তো গরুকে মা মানতে আমার অসুবিধা নেই, তা গো শাবক, একদিকে গো শাবক আবার সেই নাকি বাঘের বাচ্চা, তারাই আবার হচ্ছে সাপ। তো এই বিরাট ব্যাপার আমি বুঝি না বিজেপি দলে। কিন্তু অভিজিৎ গাঙ্গুলির মতো একজন মানুষ যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন, মিঠুন চক্রবর্তী সিনেমার ডায়লগের খাতিরে বলেন মানা যায়, দিলীপ ঘোষ একটুখানি আছেন তার একটু সমস্যা আছে তিনি বলেন মানা যায়, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি নিয়ে এটা চন্দ্রকোড়া বলতে গেলেন কেন? কে ওনার বীজ চেক করতে চেয়েছে, কে কি করতে চেয়েছে, কেনই বা বলতে গেলেন? ওনার জাজমেন্টের সাথে বিষধর সাপ হওয়ারই বা কী সম্পর্ক? কেই ওনার সামনে বিন বাজালো? আমি সেগুলো সত্যি বুঝলাম না। বলেছেন ওনারা এবং বলে জিতেওছেন। এখন আমি তো এই যে সায়নী ঘোষ সব পার্লামেন্টে গেছে, আমি ভোটের রেজাল্ট বেরোনোর পরে আমি সায়নী ঘোষকে বলে দিয়েছি খুব সাবধান, তোমাদের পাশেই সাপও যাচ্ছে, ঠিক আছে, পার্লামেন্টে বক্তব্য রাখবে, ফোঁস আওয়াজ পেলেই খুব সাবধান। তো যাই হোক, এবার সাপ খুব পার্লামেন্টে গেছে, এবার প্রথমবারের জন্য দেখা যাক কী হয়। শুভেচ্ছা রইল আমার। ওই দিনটা খারাপ লাগছিল না? রচনা ব্যানার্জি, অন্যান্য যারা ঝুলমালিয়া, সায়নী, আরও অনেকে, তারা পার্লামেন্ট যাচ্ছে আর বেচারা দেবাংশ আমাদের কলকাতায়। দেখুন, আমার ধারণা সায়নীরও খারাপ লেগেছিল 2021-এ যখন 215টা সিট সবাই জিতছিল, সায়নী আসানসোল দক্ষিণ থেকে হেরে যাচ্ছিল। সায়ন্তিকেরও খারাপ লেগেছিল যখন 215টা সিট পার্টি জিতছিল, বাঁকুড়া থেকে হেরে যাচ্ছিল। তো প্রত্যেকেরই এরকম একসময় খারাপ লাগা থাকে, আবার এই খারাপ লাগাটাই কয়েক বছরের ব্যবধানে ভালো লাগায় বদলে যায় যখন সায়নী যাদবপুর থেকে জিতে পার্লামেন্টে যায়, যখন সায়ন্তিকা বর্ণনগর থেকে জিতে অ্যাসেম্বলিতে যায়। আমার ধারণা তৃণমূল কংগ্রেস প্রত্যেককে যেমন খারাপ লাগার সুযোগও দিয়েছে, ভালো লাগার সুযোগটাও দেবে। দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়াতে অন্য কোনো দলকে কি ফলো করে কিংবা কোনো ব্যক্তিকে কি ফলো করে?
সব দলকে ফলো করি। কে আমাকে গালাগাল দিচ্ছে ওটা আমি যদি না শুনি পাল্টাতে দেবো কী করে বলো? তো আমাকে শুনতে হয়, এবং যে আমাকে বেশি গালাগালি দেয় আমি তাদেরটা বেশি শুনি। এই ব্যক্তিকে ফলো করা বলতে আমি যেমন ধ্রুব রাঠির ভিডিও খুব দেখা পছন্দ করি, মানে একজন ইনফ্লুয়েন্সার হিসাবে তাকে ফলো করা। আর পলিটিশিয়ানদের মধ্যে যদি ফলো করার কথা বলো, আমার একজনের পেজ ফলো করা আছে, অনেকগুলো পেজই ফলো করা, কিন্তু একজনের পেজ আমি যদি আপডেট নাও পাই, নিজে তার পেজে ঢুকে গিয়ে আপডেট চেক করি, সেটা হচ্ছে দিলীপ ঘোষের পেজ একদম। এবং তিনি কোথায় ইকো পার্কে কবে জিম করতে মানে দৌড়াতে যাননি, সেই দিনকে দেখলে আমার মন খারাপ হয়ে যায়, আজকে দিলীপ দাকে দৌড়াতে গেলেন না। কারণ ওই লোকটা আমার মনে হয় পলিটিক্সে পিওর এন্টারটেনমেন্ট। এবং দিলীপ ঘোষের মতো রাজনীতিবিদ বিজেপিতে জায়গা মানে এখন তার সাথে খুবই খারাপ কাজ করেছে শুভেন্দু অধিকারীর মতো মানুষজন, কিন্তু আমার মতো অন্য দলে থাকা প্রচুর ব্যক্তি আছেন যারা দিলীপ ঘোষের ভক্ত। আমি সত্যি সত্যি দিলীপ ঘোষকে ফলো করি। দিলীপ ঘোষটি এখন খুব মানে দেখাই যাচ্ছে না, এখন খুব ম্রিয়মান বললেই আমরা চলে। মন খারাপ হচ্ছে কি? খুব 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 আমার দিলীপদার জন্য সত্যিই খুব খারাপ লাগে, এবং আমি তৃণমূলে থাকা দিলীপ ঘোষের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। আমি চাই বিজেপির, আমি জানি না প্রেসিডেন্ট কে হবে বিজেপির, আমি চাই দিলীপ ঘোষ যদি প্রেসিডেন্ট হন। এটা তো সত্যি, মার্কশিট বলছে দিলীপ ঘোষ এখনও বিজেপির সফলতম রাজ্য সভাপতি। তার হাত ধরেই বিজেপি 40% ভোট শেয়ারকে টাচ করতে পেরেছিল। এর আগেও কেউ পারেনি, এখনও পর্যন্ত কেউ পারে, এবং ডুবিয়েছে সবাই এসে। শুভেন্দু আসার পর এদের যে কি শনির দশা, রাহুর দশা, কেতুর দশা সব একসাথে লেগেছে। এই বার্ড চার্ট দেখলে কোনো জ্যোতিষী বলবে শুরু করবে যে এত খারাপ চার্ট আমি দেখিনি অবশ্যই শুভেন্দু আসার পর। কিন্তু দিলীপ ঘোষকে আমি একটা জিনিস আপনাদের থ্রুতে শুধু সাজেস্ট করবো, বিজেপিতে থেকে ওনার আর উন্নতি হবে না, তৃণমূলে আসতে হবে। মানে তৃণমূলে দরকার নেই, আমি তো আবারই বললাম। কিন্তু বাঘ সাপ না, ফুলে ফুলে ঢলে ঢলে একটা কথা আছে না, মানে আমি সত্যি তার কথাটা আমার বারবার মনে পড়ে যে আমরা জানি 2021-এর আগে বা 18-19-এর পরে, মানে তোমার তো একেবারে দিদির বাড়ির সামনে দরজা আগলে দাঁড়ানোর কথা যাতে কেউ ঢুকতে না পারে, তাতে এদিক ওদিক থেকে ঢুকে পড়লো। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য 21-এর মঞ্চে বা আগেও বলে দিয়েছেন তাদের কি করা হবে, আমার সে বিষয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই যে দিলীপ বাবুর প্রশস্তি করে তার ভারতীয় জনতা পার্টিতে যতটুকু আর কেরিয়ার ছিল, কেন ভাই তোমরা সব নষ্ট করছো? তোমরা যত প্রশংসা করছো তত তো পদ্ম শিবিরে কোণঠাসা হয়ে পড়ছে। এটা ব্যালেন্স করার জন্যই কুণালদা কয়েকদিন আগে শুভেন্দুর প্রশংসা করে দিয়েছে। আর আপনি কোন প্রশংসাটা নেবেন আপনার উপর? আপনি দিলীপ ঘোষের প্রশংসাও নিতে পারেন দেবাংশুর মুখ থেকে শুনে, আপনি কুণাল ঘোষের মুখ থেকে শুনে শুভেন্দুর প্রশংসাও নিতে পারেন, কিন্তু দুঃখের বিষয়ে সুকান্ত প্রশংসা কেউ করছে না। ওর জন্য আমার আবার নতুন করে খারাপ লাগা জন্মাচ্ছে। ভাই ঠিক আছে, মানে বিজেপি, আমি আবার আপনাকে বলছি, এই মুহূর্তে বিজেপি একটা এমন পজিশনে রয়েছে, নিজেদের গুছিয়ে নিতেই ওরা পারছে না, মানে এমনভাবে ছড়িয়ে রয়েছে দলটা, ওদের অবস্থা খুব খারাপ, 26-এও খুব খারাপ। কিন্তু আমি এইটুকু বলতে পারি, বিজেপিতে সম্পূর্ণ নতুন লিডারশিপ না হলে শুভেন্দুকে দিয়ে বিজেপি কিচ্ছু করতে পারবে না। আমি এটা জেনুইন, আমি তৃণমূল কংগ্রেসের পরিচয় বাদ দিয়ে আমি তো শুভেন্দু অধিকারীকে কিছুদিন হলেও দেখেছি। তৃণমূলে আসার পর শুভেন্দু অধিকারী তো 2 বছর ছিলেন। শুভেন্দু অধিকারী এরকম ঔদ্ধত্য থাকা একজন রাজনৈতিক ব্যক্তি, এত অহমিকায় ডুবে থাকা একজন রাজনৈতিক ব্যক্তি আমি মনে করি ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলে নেই। শুভেন্দু অধিকারী যখন যে জায়গায় গেছেন সেই জায়গাকে আগে খেয়ে শেষ করেছেন। উনি তৃণমূলে ছিলেন, তৃণমূলকে ধ্বংস করেছেন যে জায়গায়, ওটা আমাদের রিপেয়ার করতেই টাইম লেগে গেছিলো 2-2.5 বছর। আবার বিজেপিতে গিয়েছেন, বিজেপি ওনার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন জানি না, কিন্তু যবেই নিক না কেন আবার ওটাও রিপেয়ার করতে টাইম লাগবে। আমি আবার একটু পুরনো প্রশ্নে ফিরে যাচ্ছি। যতই তুমি প্রশ্নের উত্তরে বলো যে ধ্রুব রাঠি থেকে দিলীপ ঘোষ এদের কি ফলো করো, তা এমন কোনো বঙ্গ ললনা নেই বা এমন কেউ নেই যাকে ফলো করো? মানে গোটা জীবনটাই যেন মনে হচ্ছে রাজনীতিতে কৃচ্ছ সাধন করে কাটাচ্ছ। দেখুন, কিছু অভিনেতা অভিনেত্রীদের ফলো করি, তার মধ্যে সবাই রয়েছেন, মানে আলাদা করে কোনো ললনা স্পেসিফিকভাবে তাকে ফলো করতে হয় না। যাদের অভিনয় ভালো লাগে এরকম প্রচুর মানুষকে ফলো করি। বাংলাতে অনেকে আছেন ভালো অভিনয় করেন, ন্যাশনালি অনেকে আছেন ফলো করেন, কিন্তু মানে ওই রকম ফলো করা বলতে নিয়মিত তাদের ফিড চেক করতে হবে সেরকম ব্যাপার নেই। আমাদের আশেপাশে বন্ধুবান্ধবদের মধ্যেই প্রচুর বান্ধবীও আছেন, বন্ধুও আছেন। তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে গল্প করেই, মানে যেইটুকু গল্প করারও সময় পাই, আড্ডা দেওয়ারও সময় পাই, তাদের সঙ্গে গল্প আড্ডা দিই যথেষ্ট। মানে এর বেশি আলাদা করে কাউকে ফলো করার দরকার পড়ে না। যেমন বাংলায় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অনেকে আছে যাদের অ্যাক্টিং খুব ভালো লাগে, নতুন যারা উঠছেন তাদের মধ্যে অ্যাক্টিং খুব ভালো লাগে। আমি ওয়েব সিরিজ খুব দেখা পছন্দ করি, সে ওয়েব সিরিজে যারা অ্যাক্টিং করেন তারা নতুন কী কাজ করছেন এগুলো খোঁজ খবর রাখতে খুব ভালো লাগে। এর মধ্যে, এর বাইরে গিয়ে নয়। সাধারণত সন্ত প্রেমের পূর্ণ সাক্ষাৎকারে এই কথাগুলোই লোকেরা বলে। প্রেমের অবস্থাটা কি এখন? কিছুই না, মানে এর আগেও যা স্ট্যাটাস ছিল এখনও তাই, মানে নতুন করে কিচ্ছু না। কিন্তু আত্মীয় স্বজনের অনেকেরই তো মন খারাপ, অনেকে ভেবেছিল তুমি সাংসদ হবে, তারপর ধুমধাম করে বিয়ে হবে, আমরা সবাই যাব।
দেখুন, এই ভাবনাটা যারা ভেবেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে নিয়ে এতটা চিন্তা করেন। কিন্তু আমি এখনই বিয়ে করার বয়সটা তো আমার হয়নি, মানে আমার হচ্ছে সবে এই 28 মানে চলছে, মানে এত তাড়াতাড়ি বিয়ে করার ক্ষেত্রে তো মদনদাকে দেখেও তো শিখতে পারো, বিয়ে করলে কি সব শেষ? না, দেখুন আমি ওটাই বলছি যে মদনদা যেমন একটা জিনিস শিখিয়েছেন আমাদের, যে মন রঙিন থাকলেই হলো। সেখানে মনের কোনো বয়স হয় না, শরীরের একটা বয়স হতে পারে কিন্তু মনের কোনো বয়স হয় না। তো আমি মনে করি মদনদার থেকে এই ব্যাপারটা শিক্ষা নেওয়া যেতে পারে। আমাদের তো সবে এখন 28-29 বছর বয়স, এমনি আমাদের মন এখন রঙিন, আমাদের যা বয়স সেটা এটা রঙের বয়স, এটা আনন্দের বয়স, এটা ঘুরে বেড়ানোর বয়স। তো স্বাভাবিকভাবে আমরা যখন মদনদার এজে যাব তখন গিয়ে নিজেদেরকে ওরকম রাখতে পারছি কিনা, ওরকম চনমনে রাখতে পারছি কিনা, ওটা হচ্ছে ফ্যাক্টর। আমি মনে করি মদন মিত্রর থেকে প্রত্যেকের অনুপ্রেরণা নেওয়া উচিত, আর মন ভালো তো সব ভালো। দাদা, রাজনীতি তো তুমি করছোই, রাজনীতি না করলে তুমি আর কি হতে চাইতে? ওরে বাবা, না আমার ছোটোবেলায় স্বপ্ন অনেক কিছু ছিল, কখনো কখনো ইচ্ছা হতো ট্রেন চালাবো, এর একটা ইচ্ছা ছিল। আবার একটা বয়সের পর গিয়ে ইচ্ছা জাগলো মহাকাশ গবেষণা করব। আরেকটা বয়সের পরে গিয়ে ইচ্ছা লাগলো টাইম থিওরি নিয়ে গবেষণা করব। তো এরকম প্রচুর চিন্তা ভাবনা মাথাতে এসেছিল, কিন্তু সব কিছু করতে করতে কোথা থেকে আলোচনা হলো সিভিলের লাইনে পড়াশোনায় ঢুকে গেলাম, ওখান থেকে চলতে চলতে আবার কীভাবে রাজনীতিতে চলে এলাম। আর যদি আমাকে বলো যে মানে রাজনীতির বাইরে গিয়ে ভালো লাগে কোনটা করতে, তাহলে যেটা আমার রাজনীতির সঙ্গে যুক্ত আছে সেটাই বলো। লেখালেখি করতে আমার ভালো লাগে, আর এটার বাইরে গিয়ে বন্ধুদের সাথে গল্প আড্ডা, যেটা প্রত্যেকেরই আমাদের পছন্দ, মানে আমি তো আলাদা করে এলিয়ান নই, ভালো লাগে সেই জিনিস করতে। কিন্তু আমার এর বাইরে গিয়ে যদি কোনো আলাদা কিছু এই মানে মহাকাশ গবেষণার ক্ষেত্রে কোনো নতুন রিসার্চ যদি সামনে আসে সেগুলো পড়তে ভালোবাসি। এলিয়ান কেন্দ্রিক কোনো আপডেট হচ্ছে কিনা, এই সংক্রান্ত কোনো খবর পাওয়া যাচ্ছে কিনা, এগুলো নিয়ে যারা গবেষণা করেন তাদের রিপোর্ট পড়তে ভালোবাসি। এই ব্যাপারগুলোই এখনও রয়েছে, এর বাইরে গিয়ে কিছু নয় নতুন করে। আর হবি তো মানুষের বিভিন্ন রকম থাকে, সব রকমই রয়েছে। তবে আমি ওই নাচ গান আঁকা ওসবের মধ্যে কোনোদিন ছিলাম না, আজও নেই। তবে আমি একটা কথা বলি, এই সময় যদি বাচ্চা দেবাংশ থাকতো তাহলে বোধহয় ট্রেন চালক হওয়ার সাহস দেখাতো না। না, সত্যি দেখাতো না দাদা। বিশেষ করে নরেন্দ্র মোদী তৃতীয়বার আসার পর আবার যখন অশ্বিনী বৈষ্ণবকে রেলমন্ত্রী করলো, ঠিক আছে, ভয়ঙ্কর অবস্থা। এই তো ফেসবুকে একজন লিখেছিল, সত্যি কথা, মানে আগে লোকে যারা আত্মহননের কথা চিন্তা করতেন, খুবই খারাপ চিন্তা, কিন্তু এই চিন্তা করে যারা ভাবতেন রেল লাইনের নিচে মাথা দেবো, এখন বলে না ওপরেই দেবো। মানে ট্রেনে উঠলেই এখন রেল লাইনে মাথা দেবো, আর ট্রেনে ওঠা এখন এক ব্যাপার। বিশ্বাস করবেন না, আমি কয়েকদিন আগে ট্রেনে জার্নি করছি, মানে সারা রাত্রি উঠে ট্রেনের জানলার রডটা ধরে বসে আছে। যখনই ট্রেন লাইন চেঞ্জ করছে খালি মনে হচ্ছে পুরোটা নিয়ে বোধহয় গেলাম। এই ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে রাত্রিবেলা যারা এখন রেলে রাত কাটাচ্ছেন, এবং বিশেষ করে সেই দিনই আমি ট্রেনে জার্নি করছিলাম যেদিনকে দুর্ঘটনা খবরটা এলো কাঞ্চনজঙ্ঘার। খুব ভয়ঙ্কর পরিস্থিতি, ট্রেনে সিকিউরিটি বলে এই মুহূর্তে কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় থাকার সময় রেলকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, যত দিন যাচ্ছে তত পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ট্রেনের খাবারের মান বলুন, ট্রেনের টয়লেট বলুন থেকে শুরু করে, আমার প্রায় নিয়মিত যেহেতু ট্রেনে জার্নি করতে হয়, খুব খারাপ অবস্থা। তবে আমি একথা সত্যি, যদি সত্যি সত্যি ট্রেন চালক হয়ে যেতাম রাজনীতি না করে, তাহলে আজকের দিনে আমি অ্যাংজাইটিতে ভুগতাম। তা রোজ আমি ভাবতাম এই যে আজকে আমাকে রাজধানীটা চালাতে হবে, তারপর 130-এ চলবে। অবশ্যই, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি, সাংবাদিকতার অভিজ্ঞতার খাতিরে রাজনীতিতে এবং দলটা যখন শাসন অবস্থায় মানে শাসক থাকে তৃণমূল কংগ্রেসে, প্রতিদিন কিন্তু ওই ট্রেন চালকের থেকে কম টেনশন স্ট্রেস থাকে না। আমি জানি এই প্রশ্নের উত্তর দেবে না, তাও বললাম। না না, আমরা মুখপাত্র, আমরা তো দলের হয়ে ব্যাট করবোই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মানে মাঠে যখন মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়া জার্সি পরে খেলতে নামছেন বা বিরাট কোহলি নামছেন, সে তো আফগানিস্তানের হয়ে ব্যাট করবে না, তাকে তো ইন্ডিয়ার হয়ে ব্যাটটা করতে হবে। কোনোদিন সে ভালো খেলবে, কোনোদিন সে খারাপ খেলবে, কোনোদিন পিচ একটু খারাপ থাকবে, কোনোদিন পিচ একটু ভালো থাকবে। তো আমাদের এরকম কখনো পিচ ভালো পড়ে, কখনো পিচ খারাপ পড়ে। তো স্বাভাবিকভাবে সবসময় আমাদেরকে ব্যাট হাতে নিয়ে রেডি থাকতে হয় যে আমাদের ব্যাট করতে হবে, এবং প্রত্যেকটা ব্যাটেই টার্গেট রাখতে হবে যেন বাউন্ডারিটা হয়। তা আমাদের মুখপাত্রদের কাজ সেটা, এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে মুখপাত্র তাদেরও কাজ সেটা, রিপ্রেজেন্ট করা দলকে, এবং যতটা পারফেকশনের সাথে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা করি। এবং করতে করতে স্বাভাবিকভাবে কখনো আমরা সফল হই, কখনো মনে হয় আর একটু বেটার করলে ভালো হতো। কিন্তু আমাদের এতে কোনো খারাপ লাগা নেই যে আমাকে দলকে ডিফেন্ড করতে হচ্ছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যখন জয়েন করেছি, আমি তো জানি আমি রুলিং পার্টি জয়েন করেছি, এবং স্বাভাবিকভাবে 10টা প্রশ্ন যদি রোজ ওঠে, 9টা প্রশ্নই শাসক দলের বিরুদ্ধে উঠবে। কিন্তু দুঃখের বিষয়, একই সঙ্গে শাসক দল কেন্দ্রের সরকারও। কিন্তু বাংলার মাটিতে অধিকাংশ সংবাদ মাধ্যম, আমি আপনারটা বলছি না, অধিকাংশ সংবাদ মাধ্যম তাদের যেভাবে সমান সমান দুই শাসকের প্রতি প্রশ্ন হওয়া উচিত,
সেখানে 10টার মধ্যে 5টাই ধরুন স্টেটের 5টা সেন্ট্রালের এগেনস্ট হওয়া উচিত, 10টার মধ্যে 9টাই আমাদেরকে গালাগাল করে। এটা হচ্ছে দুঃখ। ফলে আমাদের ব্যাট নিয়ে বেশিক্ষণ মাঠে থাকতে হয়। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. খেলা হবে, আর এখনকার দিনের অন্যতম বিখ্যাত স্লোগান, কিন্তু এই খেলা হবে স্লোগানটার কপিরাইট কার? সত্যি কি তৃণমূলের? আর কোনো পার্টি ইউজ করেছিল কি? সিপিএম। আমি কখনো সুজন চক্রবর্তীকে খেলা হবে করে নাচতে দেখিনি, সত্যি বলছি। না, লোকে তো বলে আমি বাংলাদেশ থেকে নেওয়া। কেন বাংলাদেশ একটা তো স্লোগান ছিল না। বাংলাদেশের একজন শামীম সামথিং কিছু একটা পদবি হবে, আওয়ামী লীগের একজন নেতা, তিনি তার বক্তব্যের মধ্যে কথাটা ব্যবহার করেছিলেন। দ্যাট ওয়াজ নেভার এ স্লোগান। কখনো স্লোগান ছিল না। একটা স্লোগান মানে তার সঙ্গে তোমার একটা লিরিক্স থাকবে, কিছু পংক্তি থাকবে, যে পংক্তিগুলো মানুষ একসঙ্গে গাইবে, তোমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মেলাবে। সেটা আমরা ইন্ট্রোডিউস করেছিলাম তো স্বাভাবিকভাবেই। এবং আমরা ব্যবহার করার পর তারপরে প্রচুর পলিটিক্যাল পার্টি বাংলার মাটিতে ব্যবহার করেছে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ব্যবহার করেছে, বিহারে তেজস্বী ব্যবহার করেছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করেছে। বাংলার থেকে উঠে আসা একটা স্লোগান, তা আমাদের জন্য গর্বের ব্যাপার। আমার মনে হচ্ছে কোথাও নিজের কবর মানুষ নিজে খোঁড়ে, ঠিক সেই রকম তৃণমূলে তোমার খবর তুমিই খুলেছ। এক, সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়। 2, মহিলা মহলের সারা জাগানো ব্যাপার, মানে কিশোর কিশোরী থেকে যুবক যুবতী থেকে মা মাসিমা জেঠি বা ঠাকুমা অবধি তোমার সঙ্গে সেলফি তোলার জন্য পাগল। তৃতীয়ত, যেটা সবচেয়ে বড় কবর খোঁড়া, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া যে দলে কারো স্লোগান তৈরি করার ক্ষমতা নেই, সেখানেও দেবাংশু স্লোগান রচনা করেছে। এই সব মিলিয়ে আমার মনে হয় পার্টিতে তোমার শত্রু সংখ্যা বাড়ার যে কারণ, সেই কারণটার একটা অকাট্য যুক্তি আছে। দেখুন, স্লোগান তৈরি করার ক্ষমতা কারণ নেই, কিন্তু স্লোগানটা তৈরি করার পর তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। শুধু তাই নয়, 21-এর বিধানসভা নির্বাচনে সেটা ছিল তৃণমূল কংগ্রেসের স্লোগান, এবং সেটা তিনি নিজেই বলেছেন যে এবার আমাদের স্লোগান খেলা হবে। আর বাকি আপনি যেটা বললেন, মা কাকিমা জেঠিমাদের মধ্যে আমার প্রতি একটা ভালোবাসা আমি এটা লক্ষ্য করেছি। এবং সত্যি সত্যি বলছি, বাড়ির কাকু জেঠুদের থেকেও কাকিমা জেঠিমাদের মধ্যে তারা যেভাবে বুকে জড়িয়ে ধরেছেন, তারা যেভাবে কাছে টেনে নিয়েছেন, এটা প্রচার চলাকালীনও বলুন বা 21-এর প্রচার, পঞ্চায়েতের প্রচার, যতবার পাবলিক লাইফে গিয়েছি ততবার এটা ফিল করেছি, এটা ঠিক। কিন্তু আমি মনে করি যে কোনো দলের পক্ষেই এটা তো আমার দলের ক্রেডিট, যে দল আমার মতো একজনকে তৈরি করতে পেরেছে। দেবাংশুকে আরও 3, 4, 5 বছর, 6 বছর দেবাংশু হয়তো সেই জায়গাটায় থাকতে পারবে যেখানে একটু পরিচিত এবং মানুষ তাকে ভালোবাসছে। একটা দিন পর সমস্ত ছুরিরই ধার শেষ হয়ে যায়, নতুন কাউকে তুলে আনতে হবে। তো দল আমাকে তৈরি করতে পেরেছে, এটা দলের ক্রেডিট। দল যদি একটা সাধারণ বাড়ির থেকে তুলে এনে একটা ছেলেকেই প্ল্যাটফর্মটা না দিত, 23 বছর বয়সে মুখপাত্র না বানাতো, 24 বছর বয়সে যুব সাধারণ সম্পাদক না বানাতো, তাহলে তো এই জিনিস হতো না। এই দলই আমাকে জায়গা দিয়েছে, এবং এই দলই এত বড় একটা যুদ্ধে আমাকে অবতীর্ণ হওয়ার জন্য এই দলই তো আমাকে পাঠিয়েছে। ফলে আমি মনে করি না দলের শত্রু। এবার দেখুন, কেউ ব্যক্তিগতভাবে মানসিকভাবে আমার সম্পর্কে কী ধারণা পোষণ করে রেখেছে সেটা তো আমি বলতে পারবো না। আর আমাদের বিরাট বড় দল, তো এই দলের মধ্যে হতে পারে কারণ আমার সম্পর্কে খারাপ ধারণা মনে থেকে থাকতে পারে। আমি সেই সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই। কিন্তু উত্তরটা তো অর্ধেক হলো, ঠাকুমা থেকে মা জেঠিমা অব্দি এলো, তারপরে তো কিছুই উত্তর পেলাম না। তারপরে নতুন প্রজন্মে সবাই আছেন। নতুন প্রজন্মে শুধু মহিলা কেন বলছেন আপনি? মহিলা, পুরুষ, আমার দাদা, ভাই, বোনেরা প্রত্যেকে আছেন, তাদের সঙ্গে ভালো সম্পর্ক, আসেন, ছবি তোলেন, কথা বলেন। এবং স্বাভাবিকভাবে এটা ঠিক, আমি যেহেতু যখন থেকে আমি শুরু করি, আমার বয়সটা তো একদম অল্প ছিল, মুখপাত্র হিসাবে 23 বছর বয়সে দল আমাকে জায়গা দিয়েছিল। ফলে সেই জেনারেশনের ছেলে মেয়েদের কাছে সেই মুহূর্তে বাংলার মাটিতে অত কম বয়সে রাজনৈতিকভাবে পরিচিত মুখ আর কেউ ছিল না। ওই বয়সে, আমার বয়সে দাঁড়িয়ে আমার জেনারেশনেরও যারা পরবর্তীকালে এসছেন তাদের বয়স কিন্তু আমার থেকে অনেক বেশি ছিল, মানে আমার বয়সে ছিল না। ফলে সেটা একটা কারণ হতে পারে। কিন্তু তার পরবর্তীকালে আজকে অনেক ছেলে মেয়ে উঠে এসেছেন নতুন নতুন। আমার দলেও যেমন অনেকে উঠে এসেছেন, তেমন সিপিএমে প্রচুর নতুন ইয়ং ছেলে মেয়ে উঠে এসেছে। এই যে আমার যার সাথে কন্টেস্ট হলো সায়ন, ও খুব ভালো একজন বক্তা, সিপিএম হতে পারে। বিজেপিতে অনেকে নতুন নতুন উঠে এসেছে। বিজেপির যদিও আমাদের জেনারেশনের বক্তা খুব কম, মানে আমার বয়সী বা আমাদের জেনারেশনের খুব কম, কিন্তু তারপরেও তাদের মধ্যে তাও কম্পারেটিভলি ওরা চেষ্টা করছে। সিপিএমের প্রচুর মীনাক্ষী আছে, দীপশিতা আছে, সায়ন আছে, সৃজন দাওয়া, শতরূপ, তারা আমার চেয়ে অনেক আমার আগের জেনারেশনের, আমার বয়সী আমি বলতে পারবো না। কিন্তু সব দল থেকে এখন নতুন নতুন উঠে আসছে, তো এটা বাংলার জন্য খুব পজিটিভ লক্ষণ। সিপিএমের সাথে তৃণমূলের একটা বেসিক ডিফারেন্স আছে। সিপিএমের হচ্ছে মরাকালে হরিণ নাম, মানে 2011-তে পার্টিটা উঠে যাওয়ার পর
তারপরে ওদের মনে হয়েছে আমার দীপশিতাকে দরকার, আমার শতরূপকে দরকার, আমার সায়নকে দরকার, আমার মীনাক্ষীকে দরকার। কিন্তু তৃণমূল কিন্তু ক্ষমতার মধ্যগগনে তার দেবাংশুকে সে তুলে এনেছে, সে সুদীপের মতো ছেলেকে তুলে এনেছে, তৃণাঙ্কুরের মতো ছেলেকে তুলে এনেছে, সায়নীর মতো মেয়েকে তুলে এনেছে। ফলে স্বাভাবিকভাবে এটা একটা দলের দূরদর্শিতাকেও কোথাও গিয়ে চিহ্নিত করে, যেটা সিপিএম পারেনি সেটা কিন্তু আমার দল পেরেছে। খুব সুন্দর লাগলো। এবার যে প্রশ্নটা করবে এটা কিন্তু একটু টাফ টকের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, এত তরুণদের পিঠ চাপড়ে যে উদার মনোভাব দেখাচ্ছ, তাতে গেরুয়া শিবিরের প্রেসিডেন্সির এক প্রাক্তনী মেধাবী ছাত্র, তার গড়াগড়ির ছবি তুমি পোস্ট না করলে কি ভালো হতো না? আমি তো পোস্ট করিনি, সম্ভবত কোনো একটা পেজ থেকে পোস্ট হয়েছিল, আমাদের আইটি সেলের পেজ, আমি পোস্ট করিনি। একজন মদ্যপ অবস্থায় গড়াগড়ি খাচ্ছে, ওটা আমার পোস্ট করার প্রয়োজন পড়ে না। তবে সম্ভবত আমি যতদূর জানি উনি বিজেপির মুখপাত্র এবং আমাদেরই দলের সংগঠন, তাদের কোনো একটা পেজ থেকে সেটা পোস্ট হয়েছে সেই সংবাদটা, আমি পোস্ট করিনি। এবং স্বাভাবিকভাবে আমার মনে হয় এটা পাবলিকলি আসা উচিত। পাবলিকলি আসা উচিত এই কারণে, আমি পোস্ট না করলে আমি মনে করি পাবলিকলি আসা উচিত। যারা আরএসএসের আদর্শের কথা বলে, দেশ গঠনের আদর্শের কথা বলে এবং বাংলায় এলে তার যুব সমাজের মধ্যে কী কী পরিবর্তন করবে সেই কথা বলে, তাদেরই একজন ছেলে যখন দেখা যায় মদ্যপ অবস্থায় গড়াগড়ি খাচ্ছেন এবং তার কোনো একজন বন্ধু সেই ভিডিওটা তৈরি করছেন, আমার মনে হয় সেটা পাবলিকের কাছে আসা উচিত। কারণ এটা তার ব্যক্তিগত পরিসর আর নেই। তার ব্যক্তিগত পরিসর হলে তার কোনো বিশ্বস্ত বন্ধু সেই ভিডিওটা করতেন না। তা আমার মনে হয় প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ আছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমি সোসাইটিকে যে শিক্ষা দিচ্ছি এবং আমি যে স্বপ্ন দেখাচ্ছি সমাজকে, আমি নতুন প্রজন্মকে আমি এই জায়গাতে চালনা করব, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, আমরা যদি শিক্ষা জগতের হাল ধরতে পারি এবং তাদেরই একজন প্রতিনিধি হয়ে আমার অবস্থা এরকম, তাদেরই একজন নেতা হয়ে আমার অবস্থা এরকম, আমার মনে হয় সেটা পাবলিকলি আসা উচিত। আমি যদি কোনোদিন এরকম ভণ্ডামি করি, আমারটাও আসা উচিত। জয়ন্ত সিংকে চিনতে? জয়ন্তকে না, এই নাম শোনার পরও বহুদিন ভেবেছি এটা কে। আমার মাঝে মধ্যে ভয় লাগে যে এরকম কত লোক আছে, এই আপনি ছবির কথা বললেন, কত লোক আছে আমাদের সাথে এসে ছবি তোলে, এবং কোথা থেকে কে জয়ন্ত এসে ছবি তুলে নেবে তা আমরা কী করে বুঝবো বলুন তো? এই আমি কতবার কামারহাটিতে প্রোগ্রামে গেছি, আমার এখন বুক দূর করছে ভাবলে যে আমার কোন দিন না কোনো ছবি বেরিয়ে যায় জয়ন্তের সাথে। কেন? কারণ কামারহাটিতে প্রোগ্রামে গিয়ে স্টেজে হাজার একটা লোক আছে, তার সাথে হয়তো ছবি তুলছি, তাদের মধ্যে অর্ধেককে চিনিও না। কামারহাটি কোনো প্রোগ্রামে গেলে পাশে বসে একটা লোককে চিনি, মদন দা, এর বাইরে কাউকে চিনি না। এবার ছবি তুলছে, এক ফ্রেমে ফটো উঠছে, এটা রাজনীতিবিদদের জন্য আজকের দিনে দাঁড়িয়ে একটা সমস্যারও জায়গা। আমি এর জন্য কাউকে দোষ দিই না এটা। এবং আমার মনে হয় সংবাদ মাধ্যমেরও উচিত, এটা আমার ধারণা, বা আজকের দিনে যারা জাজ করছেন তাদেরও উচিত, কারোর সাথে কারোর একটা ছবি দেখা মানেই তার সাথে তার ঘনিষ্ঠতা, এই ব্যাপারটা আমার মনে প্রমাণ হয়ে যায় না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ছবি তোলাটা খুব সহজ একটা ব্যাপার, যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে যে কারোর ছবি উঠতে পারে। দাদা, সত্যি বলতে তুমি তো মানে সোশ্যাল মিডিয়ার একটা স্টার, তা সেখানে তোমার ইনবক্সে ছেলেদের তুলনায় মেয়েদের চ্যাট তোমাকে কেমন ফিল করায়? এটা কি ভালো ফিল করায়, না তুমি দুটোকেই খুব স্যামন্টালাসলি একটা নিরপেক্ষভাবেই দেখো? চ্যাট সবার সমান সমানই আসে, আমি এইটুকু বলছি, ছেলে মেয়ে উভয়েরই সমান সমান আসে। অধিকাংশ মানুষই তাদের প্রয়োজনে টেক্সট করে যে এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে ইত্যাদি, এবং আলাদা করে কার টেক্সট বেশি আসছে এটা আমি কোনোদিন গুনে দেখিনি সত্যি। মানে 10টা মেসেজ এলে মহিলার মেসেজ 5টা না পুরুষের মেসেজ 6টা, এটা আমি কোনোদিন গুনে দেখিনি। ফলে আলাদা করে এখানে কোনো ফিল করারও ব্যাপার নেই। তবে মানুষের মেসেজের ঘনত্ব যখন বাড়ে তখন পার্সোনালি এটা ফিল করি যে একজন রাজনীতিবিদ হিসাবে কোথাও গিয়ে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছি। যে এবং যখন থেকে আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের মেসেজ আসছে যে দাদা এই ব্যাপারটায় প্রবলেমে পড়েছি, এই ব্যাপারটা নিয়ে তোমার কথা বলা উচিত, এই ব্যাপারটা নিয়ে তোমার পার্টি কেন কথা বলছে না, এগুলো যখন আমার কাছে আসে তখন কোথাও গিয়ে মনে হয় একজন রাজনীতিবিদ হিসাবে নতুন প্রজন্মের কাছে কিংবা আর 5টা মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছি। যখন মেসেজের ঘনত্ব বাড়ে এই ফিলটা কোথাও গিয়ে হয়, এছাড়া আর কোনো ফিলই হয় না। তুমি একটু আগে কথা প্রসঙ্গে বলছিলে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা, যার সাথে তোমার কথা হয়েছে 21-এর মঞ্চে। তুমি সেখানে ব্যবহার করলে একটা শব্দ, যেটা হচ্ছে এই ভোটে হেরে যাওয়ার পরে প্রতিশোধ নিতে হবে। তো প্রতিশোধ শব্দটা তো প্রতিহিংসা থেকে আসে, এটা কীরকম প্রতিশোধ? না, রাজনৈতিক প্রতিশোধ মানে রাজনৈতিকভাবে বদলা নেওয়া, মানে হচ্ছে কোনো জায়গায় আমি হেরে গিয়েছি, পরের বার সেই জায়গাটা আমি জিতে দেখাতে হবে। এই জায়গাটাই মানে আমি যেভাবে ভাববো সেটা সেভাবেই, এইটাকে আপনি ওভাবে বিশ্লেষণ করতেই পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন যে মুডে আমাকে বলেছেন, তিনি বদলা নেওয়ার কথা বলেছেন এবং ওই জায়গায় জিতে আসার কথা বলেছেন। ওই জায়গায় তৃণমূল যেন যেতে পরের বার, এটা সবাই মিলে চেষ্টা করতে হবে, এটা তিনি বলতে চেয়েছেন। ফলে প্রতিশোধটা সব ক্ষেত্রে প্রতিহিংসার মধ্যে থেকে আসে না। এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের বক্তব্য ভাইরাল হয়েছিল যখন তিনি বলেছিলেন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব।
এখন এই বদলাগুলো তো তিনি আর অন্য কোনো কথা বলছেন না, তিনি বদলা নেওয়ার কথা বলছেন, যেটা হেরেছি সেটা জিতবো। 2019-এ তিনি যখন ভোটের রেজাল্ট বেরোয়, আমরা 22-এ নেমে আসি 34 থেকে, এবং বিজেপি হঠাৎ করে 2 থেকে 18-তে চলে যায়। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে অনেকবার বলেছিলেন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব, এর প্রতিশোধ আমি নেব। সেই প্রতিশোধের প্রমাণটা আমরা কবে পেলাম? 24-এর ইলেকশনে বাঁকুড়ায় বদলা হলো, সিটটা বদলে গেল, ব্যারাকপুরে বদলা হলো, সিটটা বদলে গেল। তো এরকমভাবে প্রচুর আসন আমরা বিজেপির থেকে দখল করলাম, তিনি সেই মুডেই বলেছেন। দেবাংশু, কোথাও কি নিজে বুঝতে পেরেছিলে যে তোমার দলের মধ্যে বিভিন্ন পদাধিকার যারা রয়েছে তোমার লোকসভা কেন্দ্রে, তারা গোপনে যোগাযোগ রাখছে, যেটা সায়ন বারবার করে বলেছে? দেখুন, আমি একটা কথা বলি, সব রাজনৈতিক দলে এমন কিছু ব্যক্তি থাকেন যারা দু নৌকায় পা দিয়ে চলে। আমার দলে এরকম কেউ নেই, আমি বলতে পারবো না, গ্যারেন্টি দিই আপনাকে। এবং এরকম কিছু মানুষ সব জায়গাতে থাকে। আমার তমলুক কনস্টিটিউয়েন্সিতেও ছিল, এখনও আছে। কেউ নেতৃত্ব পর্যায়ে রয়েছেন জেলা স্তরে, কেউ ব্লক স্তরে রয়েছেন, কেউ অঞ্চল স্তরে রয়েছেন, এবং আমাদের কাছে কর্মীরাই তাদেরকে আইডেন্টিফাই করিয়ে দিয়েছেন। কিন্তু স্বাভাবিকভাবে ইলেকশন চলতে চলতে আপনাকে তো সবাইকে নিয়েই কাজ করতে হবে, আমরাও সবাইকে ইনভলভ করিয়েই কাজ করেছি। কিন্তু পরবর্তীকালে ইলেকশনের পর কিছু প্রমাণ এসছে, কিছু কথা বুঝতে পেরেছি তাদের, সেগুলো দলের কাছে যেমন জানানো সেরকমভাবে জানিয়েছি, এবং আগামী দিনও আমাদের মতো করে জানাবো। এর বাইরে গিয়ে সংবাদ মাধ্যমে এর চাইতে বেশি কিছু আমি বলতে রাজি নই। কিন্তু এইটুকু বলতে পারি, সব দলে এরকম কিছু মানুষ আছে। আমি যেমন আপনাকে বললাম বিজেপির বিক্ষুব্ধদের সাথে আমি মিটিং করেছি, তেমন আমি যদি এটা ভাবি শুভেন্দু অধিকারী আমার কারোর সাথে বৈঠকে বসেনি, তাহলে তো ভুল হবে। শুভেন্দুও তো রাত্রি জাগতে পারে, এবং সেও রাত্রি জাগছে কাদের সঙ্গে? হয়তো আমারই কারোর সঙ্গে রাত্রি জাগছে, জেগে তাকে কনভিন্স করানোর চেষ্টা করছে, আমার কেউ হয়তো তার সঙ্গে করছে। তো সেরকম কিছু মানুষ আছে, কিছু প্রমাণও আমরা পেয়েছি, এবং সেগুলো দলকে দলের মতো করে জানিয়েছি। তুমি যা বলছো, তমলুকে রাজনীতি হলো না পরকীয়া হলো? রাতের বেলা একে অপরের সঙ্গে? দেখুন, এটাকে আপনি বিশ্লেষণ এভাবে করতেই পারেন, তবে একথা সত্যি, আমাকে বিশেষ করে রাত্রিবেলাটা চুজ করতে হয়েছিল প্রত্যেকের সাথে কথা বলার জন্য, এই কারণে, কারণ আমার উপরে একদম দৃষ্টি ছিল, এবং আমার বাড়ির বাইরে প্রায় লোক বসিয়ে রাখা হয়েছিল, কিছু মানব সিসিটিভি ঘুরে বেড়াচ্ছিল। তো ফলে স্বাভাবিকভাবে এই জন্য রাত্রিবেলাটা আমাদের চুজ করতে হয়েছিল, এবং রাত্রিবেলা আমরা যাদের সঙ্গে কথাবার্তা বলেছি সেগুলো সাকসেসফুলি কাজও করেছে আমাদের হয়ে। তো ফলে পরকীয়া কিনা জানি না, তবে এটা ঠিক পূর্ব মেদিনীপুরে সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই পরকীয়া করা মেটেরিয়াল আছে, সব দলের মধ্যে। বাহ, জেনে ভালো লাগলো, ভালো লাগলো। একটু অন্তত রোমাঞ্চ আছে, একদম রসকসীন রাজনীতি নেই। গেরুয়া শিবির থেকে যে প্রস্তাবগুলো পাঠানো হয়েছিল তোমাকে, বেশ লোভনীয় ছিল কিন্তু। যেমন, না আমি জানি না, তোমায় জিজ্ঞেস হচ্ছে। গেরুয়া শিবির থেকে কোনো প্রস্তাব আমার এখন শুনতে আসে না, না, এটা হতে পারে না, না, 2021-এই প্রস্তাব এসেছিল। তুমি যা বলছো, পাড়া একটা সুন্দরী মেয়ে আছে, কেউ প্রেমের প্রস্তাব করেনি, এসব হতে পারে? দেখুন, বিজেপির যাবতীয় যা প্রস্তাব আমার কাছে 2021-এ এসেছিল, বিজেপির কিনা আমি বলতে পারবো না। আমার সাথে বলেছি গেরুয়া শিবির না, আমি বলছি কিছু মানুষ আমার সাথে যোগাযোগ করেছিলেন যারা বিজেপির নাম নিয়ে আমার সাথে কথা বলেছিলেন 2021 বিধানসভা নির্বাচনের সময়। তার পরবর্তীকালে আমি যখন সেটা থেকে সরে আসি বা তাদেরকে তাদের মতো করে উত্তর দিয়ে দিই, তার পরবর্তীকালে তারপরে আর 3-4 বছর কেউ আমার সাথে যোগাযোগ করেনি, কারণ তারা বুঝে গিয়েছেন দেবাংশু কতটা রিজিড পলিটিক্যালি। আমি রাজনীতি অন্য কোনো উদ্দেশ্যে তো আসিনি যে একটা রাজনৈতিক দলে আমার স্বার্থসিদ্ধি হচ্ছে না বলে আমাকে অন্য রাজনৈতিক দলে যেতে হবে। আর আমি 28 বছর বয়সে যদি প্রথম রাজনৈতিক দলটা পরিবর্তন করে ফেলি, তাহলে আমি আর নতুন প্রজন্মের কাছে যে মুখ নিয়ে রাজনীতি করতে এসেছি সেই মুখটা আমার আর থাকবে না, আমারও অবস্থা কৌস্তব বাগচির মতো হয়ে যাবে। আর কি দেখছেন না, খুব টাকপাক করে ঘুরছিল, গল্প শেষ। ঠিক আছে, তো আমি নিজেকে ওই রকম বানাতে রাজি নই। একটা রাজনৈতিক দলের এসছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে এসছি, তার প্রতি ভালোবাসা যতদিন আছে এবং এই ভালোবাসা অমর, ততদিন তার দলে আসবো। আর যদি কোনোদিন মনে হয় রাজনীতি করতে পারছি না, স্বাচ্ছন্দ্য বোধ করছি না, রাজনীতি থেকেই সরে আসবো। আমার জীবনে করার মতো অনেক কিছু আছে, বলে অসুবিধার কোনো কারণ নেই, রাজনীতি থেকে সরে আসবো। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে, অন্তত বিজেপি সিপিএম তো একদমই নয়। তিনিও তো খুব চাপ দেন রাজনীতিটা ছেড়ে দেওয়ার জন্য। তিনি 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 বলতে কার কথা বলছেন? মা বাবার কথা বলছেন? না, মা বাবার কথা বলছি না, বিশেষ কেউ না। আপনি প্রথম থেকে যে তিনি বলে কাউকে উল্লেখ করতে চাইছেন, এরকম তিনি কেউ নেই, আমি সত্যি বলছি। তারপরে অনেকগুলো তিনি, না এরকম তিনি বলতে সত্যিই কেউ নেই যারা আলাদা করে আমাকে এরকমভাবে সাজেস্ট করবেন। বন্ধু বান্ধবরা আছেন, তারা তাদের মতো করে সাজেস্ট করতে পারেন। ঠিক আছে, এদের বাইরে গিয়ে ধরিয়ে দেবো আমি, যথাসময় ব্রেকিং ধরিয়ে দেবো। একদম, আপনি সেই খবরটা করবেন, এবং আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি খবরটা করলে আমি জানতে পারবো। আমার কাছে তার আগে পর্যন্ত কোনো ইনফরমেশন নেই। এটা হতে পারে? তাহলে একদম সত্যি কথা। মানে কেন? দেখুন, কেন কারণ আমি বলতে পারবো না। আমার যেমন এইবার হয়েছে, একদম প্রচার করছিলাম, প্রচার করতে করতে হলদিয়াতে যখন প্রচার করছি, সেই মুহূর্তে হঠাৎ করে একজন স্টেজে উঠে এলেন, মাইক ধরলেন, বললেন দেবাংশুর জন্য আমার একটা কথা আছে। আমরা হয়তো কেউ মিটিংয়ের মাঝখানে কে চলে এলো, হঠাৎ করে মাইক নিয়ে আমাকে বলছেন যে তমলুকে আমরা একটা পাত্রী দেখেছি হলদিয়াতে।
ওইরকম পাবলিক মিটিংয়ের মধ্যে ওরকম পরিস্থিতির মধ্যে হঠাৎ ক্রাউড হাততালি দিতে শুরু করলো, আমি ভোটেই জিতলাম না, আমাকে তমলুকের জামাই বানিয়ে দেওয়া হলো সেই মুহূর্তে। তো এরকম কিছু ঘটনা আমার সঙ্গে ঘটেছে, কিন্তু সত্যি বলছি মানে বিশেষ কারোর দিকে যে আপনি ইঙ্গিত করতে চাইছেন ওরকম কি পাত্রীর সঙ্গে কথা হয়েছিল? না 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 না, ভোটটা তো চাওয়া যেত না, আমি তাকে এইটুকু বলেছি ভোটে জেতার পর আমি আপনার সঙ্গে এবং আপনি যে পাত্রীর কথা বলছেন তার সঙ্গে অবশ্যই একবার আলাপ করে যাব। কিন্তু স্বাভাবিকভাবে তমলুক আমাকে তাদের সাংসদ হিসাবে চায়নি, তো সেখানে জামাই হিসাবে কি করে চাইবে বলুন? আমি তো সেই জায়গা থেকে ওই জন্য ভাবিনি। কি আশ্চর্য, কত মেন, মানে শুভেন্দু অধিকারী আর দেবাংশুর। শুভেন্দু অধিকারী দাদা 60-এর কাছাকাছি বয়স, তারপরেও তিনি সিঙ্গেল, আর আমি সবে 28-এ সিঙ্গেল। এখনই আমাকে এইভাবে বাদ দিলে চলবে? আমার তো এখনো সময় আছে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই স্নেহের পাত্র তুমি। প্রথমবার 2019-এ তোমার স্লোগান ছিল মমতা দিয়ে আরেকবার। 21-এ খেলা হবে, শুনেছি 26-এও নাকি একটা কোনো স্লোগান তোমার কাছ থেকে আসবে এবং সেটাই হয়তো আবার মমতা দি গ্র্যান্ড করবে ভোটের স্লোগান হিসেবে, সেটা জানবো। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে এটাই যে তোমার মুখ থেকেই শুনেছি যে 11-তে বামফ্রন্ট চলে গেছে ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কোথাও যেন এখনও বাম দিকেই পড়ে রয়েছে, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে অনেক বড় বামপন্থী, এর ব্যাখ্যা কি, কীভাবে মূল্যায়ন করবেন তো? আমি দুটো প্রশ্নের উত্তর দিই। প্রথম কথা হচ্ছে 26-এ অবশ্যই স্লোগান লেখার ইচ্ছা আছে, কিন্তু কী লিখবো আমি তো বলতে পারি না, কারণ যে কোনো ক্রিয়েটিভ জিনিসই প্ল্যান করে হয় না, হঠাৎ করে চলে আসে। আমার খেলা হবেও হঠাৎ করে আসা, মমতা দি আরেকবারও হঠাৎ করে আসা, দিল্লি যাবে হাওয়াই চটি সেটাও হঠাৎ করেই আসা। ফলে স্বাভাবিকভাবে 26-এ কী হবে এখন থেকে আমি আপনাকে বলতে পারবো না, এবং সেটা হলেও সেটাকে দল গ্র্যান্ট করবে কি না অফিসিয়াল স্লোগান হিসাবে সেটাও বলার জায়গা আমি আজকের দিনে দাঁড়িয়ে অন্তত নেই। আমি ভেবেছিলাম 24-এও খেলা হবে লিখবো হিন্দিতে, তো দুঃখের বিষয় আমার এত ভালো হিন্দি, তো হিন্দি সম্পর্কে আমি যখন 2-4 লাইন লেখার চেষ্টাও করেছি, আমি মানে লেখাটা পড়ার পরেই আমার নিজেরই এত অখাদ্য লেগেছে, তাহলে এটা যদি আমি স্লোগান হিসাবে করি খুব বেইজ্জত হয়ে যাবে, ফলে আমি ওই দিকে আর এগোইনি। নাহলে 24-এ আমার ইচ্ছা ছিল হিন্দিতে কিছু একটা করার। এবার আপনার দ্বিতীয় প্রশ্নটা, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে বামপন্থী মনে করি, আমি মনে করি পশ্চিমবঙ্গের মানুষ চিরকালই বামপন্থী। পশ্চিমবঙ্গের মানুষ 1977 থেকে 2011 শুধু বামপন্থী ছিল, 11 থেকে দক্ষিণপন্থী হয়ে গেছে, এটা আমি বিশ্বাস করি না। বামপন্থার তো খুব সহজ জায়গা, ওই গরিব খেটে খাওয়া মানুষগুলোর হয়ে কথা বলো, মানে এই জায়গার সবচেয়ে বড় উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছু কাজের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছেন, যে কারণে তাকে গালাগাল শুনতে হয়। কিছু আতেল শ্রেণীর মানুষ তাকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নাক কুচকায়, যার ধরুন 500 টাকাটার কোনো প্রয়োজনীয়তা নেই, 1000 টাকাটার প্রয়োজনীয়তা নেই, কিন্তু ওই 1000 টাকাটার প্রয়োজনীয়তাটা কি, ওটা আপনি আপনার বাড়িতে আপনার মাকে যখন জিজ্ঞাসা করবেন আপনার মা আপনাকে বোঝাতে পারবে, কিন্তু আপনি যখন আবার স্টুডিওতে শুনছেন কিছু বোদ্ধা সেই চ্যানেলে বসে এসে টাই ফাই লাগিয়ে কোনো একটা রাজনৈতিক দল কিংবা বিশ্লেষক হয়ে আপনাকে এসে বলছে আহা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে রাজ্যের বাজেটটা পুরো শেষ করে দিল গো, তখন আপনি বুঝবেন না যে ওই মহিলাটার কাছে লক্ষ্মীর ভাণ্ডারটার প্রয়োজনীয়তা কী। আমি এর আগেও বলেছি আমার নিজের অভিজ্ঞতা, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, চায়ের দোকানে দাঁড়াচ্ছি, একজন সাধারণ মহিলা এবং তার শাশুড়ি মিলে দোকানটা চালান, আমি তাদের ওখানে গেছি, তার বাচ্চা মেয়েটাকে দেখলাম সদ্য স্কুলে বেরিয়ে গেল দোকান থেকে, চা খাচ্ছি, চা খেতে খেতে সেই মহিলাকে জিজ্ঞেস করছি লক্ষ্মীর ভাণ্ডারের যে 1000 টাকাটা পান, ওই 1000 টাকা নিয়ে কী করেন? এসসি মহিলা ছিলেন সেই মহিলা, সেই সময় আমাকে বলেছিল যে 1000 টাকার মধ্যে 500 টাকা করে মানে প্রথম 500 টাকা দিয়ে তিনি বাড়িতে গ্যাস সিলিন্ডারের টাকা মেকআপ করছেন, যেটা নরেন্দ্র মোদী দাম বাড়িয়ে দিয়েছেন। মোদী 500 টাকা যেটা নিয়ে নিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মেকআপ করছেন, আর বাকি 500 টাকা দিয়ে তিনি তার মেয়েকে টিউশন দিচ্ছেন, যে 500 টাকাটা তার অ্যাফোর্ড করার ক্ষমতা ছিল না ওই দোকানটা চালিয়ে। ওই কোভিডকালীন পরিস্থিতি সদ্য পেরিয়ে এসেছি আমরা, 2 বছর হয়েছে, দোকানটা আবার তাকে রিকনস্ট্রাক্ট করতে হয়েছে। তো এই যে পরিস্থিতি, এই যে মেয়েটা শিক্ষিত হচ্ছে একটা লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকার জন্য, এটা একটা এক্সাম্পল, এরকম হাজার হাজার উদাহরণ আছে বাংলার মাটিতে। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বামপন্থী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী দিয়ে একটা মেয়ের জীবনকে বদলে দেওয়া। শহরে বসে আমরা কন্যাশ্রীর প্রয়োজনীয়তা বুঝবো না, আমার গ্রামে যে আত্মীয়, যে বোনটার বিয়ে আমার 14 বছর বয়সে হয়ে গিয়েছিল বামফ্রন্টের আমলে, আমার আজকে ভাবতে আফসোস হয় যদি লক্ষ্মীর কন্যাশ্রীর 25,000 টাকাটা থাকতো, আমার সেই পিসি হয়তো আমার ওই বোনটার বিয়ে 14 বছর বয়সে দিত না, অন্তত 25,000 টাকাটা পাবো ভেবে তাকে 18 বছর অবধি পড়াতো। আর সে 18 অবধি পড়লে কী হতো, এক শিক্ষিত মা, তাকে তো সন্তান জন্ম দিতে হবে, একজন শিক্ষিত মা হতো। 2 18 বছরের পর সে যখন প্রেগনেন্ট হতো, বাচ্চা প্রসব করতে গিয়ে তার মৃত্যু ঘটতো না, যেটা আগে হয়েছে। আর তৃতীয়, যে সন্তান 18 পরে সে যখন বাচ্চা প্রসব করছে, জন্মগ্রহণ করছে, সে সন্তানও একজন সুস্থ সন্তান জন্মগ্রহণ করছে। তাহলে একটা কন্যাশ্রী 3টে বদল করলো, শিক্ষিত মা যে 100টা প্রজন্মকে শিক্ষিত করে তুলবে, 2 সুস্থ মা, জীবিত মা, আর তৃতীয় সুস্থ সন্তান। একটা বাচ্চা জন্মগ্রহণ করার পরই তাকে হুইল চেয়ারে গোটা জীবন কাটাতে হবে না। এই 3টে বিষয়কে বদলে দিলে একটা কন্যাশ্রী। এমনি তৃণমূল এত উল্টো হওয়ার পরে 29টা আসনে যায় না, অনেকগুলো
কারণ লুকিয়ে থাকে তার পেছনে। আর এই কারণগুলো অ্যানালিসিস যখন আমরা করতে যাই তখন বুঝতে পারি আসল বামপন্থীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই অসাধারণ বললে। আমার তো মাঝে মাঝে মনে হয় দেবাংশু, তৃণমূলের সৌভাগ্য এবং বিরোধীদের দুর্ভাগ্য যে বিরোধীদের একটা দেবাংশু নেই। না, আমি এটা বলতে রাজি নই, অনেকেই আছেন খুব ভালো থাকার চেষ্টা ভাবো তুমি যদি বিরোধীতে থাকতে, এই দলটাকে তো খাস্তা করে দিতে, এসএসসি থেকে শুরু করে জ্যান্ত না মরা সিং, জেসিবি, মানে তোমার কতগুলো বিষয় তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে বলো তো তৃণমূলে থেকে। আমার তোমার জন্য খারাপ লাগে, তোমার ক্রিয়েটিভিটির জন্য খারাপ লাগে। না, আপনার এই খারাপ লাগাটাকে আমি সম্মান করি, তবে আমি এইটুকু বলি, সবসময় কঠিন পিচে খেলে 100 রান করাটা, সেঞ্চুরি করাটা, এটা আরও বেশি গর্বের ব্যাপার। যখন ধরুন কিছু বিরুদ্ধে ইস্যু আসছে, তার মানে পরিস্থিতি আমার বিরুদ্ধে, পরিবেশ আমার বিরুদ্ধে, তার মধ্যে দাঁড়িয়ে আমি যখন ডিবেট করছি আমার দলের পক্ষে দাঁড়িয়ে, সেই কঠিন পরিস্থিতিটাকে সামলাতে হচ্ছে, এবং সামলে যদি সাকসেসফুলি সেটাকে সামলাতে পারছি, এটা আমার কাছে তৃপ্তি অনেক বেশি দেয়। দেখুন, বিরোধী হিসাবে রাজনীতি করাটা বা বিরোধী হিসাবে বক্তৃতা দেওয়াটা, একজন বিরোধী রাজনৈতিক নেতার বক্তৃতা দেওয়াটা অনেক সহজ। শাসন ক্ষমতায় থেকে বক্তৃতা দেওয়াটা অনেক কঠিন কাজ। কারণ একজন বিরোধী হিসাবে আপনি যখন বলবেন, আঙুল তোলা অনেক সহজ কাজ, এটা কেন হলো না, ওটা কেন হলো না, ও কেন এটা করে দিল। কিন্তু আপনি শাসক হিসাবে যখন বলবেন, ওই এটা কেন হলো না, ওটা কেন হলো না উত্তর দেওয়ার সাথে সাথে এটা কেন করলেন এবং তার প্রভাব কী পড়লো, এগুলো বলাটা অনেক কঠিন কাজ। তা আমার মনে হয় শাসক দলের মুখপাত্র বা শাসক দলের হয়ে বক্তৃতা দেওয়াটা অনেক টাফ কাজ, বিরোধী দলের হয়ে কথা বলাটা অনেক সহজ কাজ। 4টে গালাগালি দিলাম, 4টে মিম বানালাম, এই যে সোশ্যাল মিডিয়া আপনি খুললে দেখবেন, আপনার যদি 10টা মিম চোখে পড়ে, 4টে মিম আমায় নিয়ে, আমি কিন্তু এতে খুব খুশি হই। কেন খুশি হই? ধরুন আমি 1 মাস 1.5 মাস ইলেকশনের রেজাল্টের পরে 1-1.5 মাস আমি একটু কি বলবো, একটু চুপচাপ হই, নিজেদের চলে গেছে, একটু নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম। ইলেকশনে কেন এরকম হলো একটু ভাবছিলাম। আমি ভাবলাম এই 1-1.5 মাস অন্তত বিজেপি সিপিএম একটু শান্তিভাবে, দেবাংশু কোথাও কিছু বলছে না, ওদের মিম মারানোর দরকার নেই, ট্রোল করা। তখনও ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখি 4টে মিম হয়নি। কদিন আগে একটা ছবি দেখলাম, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আমি খেতে গেছি, আমার মুখ বসে একটা ছবি করেছে। এবার আমি ভাবলাম যে আমি না থাকলেও আমার না থাকাটা সিপিএম বিজেপি কোথাও গিয়ে মেনে নিতে পারছে না, তাই আমার মনে হলো আমার দ্রুত ফিরতে হবে। কারণ আমি আমার দলের লোকেদের কষ্ট মেনে নিতে পারি, দেবাংশু কেন আসছে না, কিন্তু সিপিএম বিজেপির কষ্ট আমি সহ্য করতে পারি না, তাই চলে এলাম আবার। নির্বাচনের ফল ঘোষণার পর, মানে ফল প্রকাশের পর আমরা দেখলাম তুমি বলেছিলে বেইমানির কাছে হেরে গেছি। বেইমানিটা করলো কে, এটা একটা প্রশ্ন। আর একটা, তমলুকে মানে দেবাংশুকে প্রার্থী করার ক্ষেত্রে দলের তরফে কি আরেকটু ভাবনা চিন্তা করা দরকার ছিল বলে মনে হয়? কারণ অনেকে বলছে সোশ্যাল মিডিয়ায় স্টার দেবাংশু, কিন্তু সংগঠনে নয়। সেক্ষেত্রে দলের তরফে টিকিট দেওয়াটা কি ভুল ছিল কোথাও দেবাংশু তমলুক কেন্দ্রে? লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন এমন নির্বাচন যে নির্বাচনে দাঁড়িয়ে ক্যান্ডিডেটকে সাংগঠনিক হওয়ার প্রয়োজন পড়ে না। রচনা ব্যানার্জি সাংগঠনিক, জুন মালিয়া সংগঠন করছেন হয়তো 2-3 বছর হলো। দেব যখন প্রথম ক্যান্ডিডেট হয়েছিলেন তিনি কি সাংগঠনিক ছিলেন না তো। ভোটটা করায় দলের মেশিনারি, ভোটটা করায় দলের যে সংগঠন পঞ্চায়েত স্তর থেকে বুথ স্তর থেকে অঞ্চল স্তর ব্লক স্তর পর্যন্ত থাকে। আমি সাংগঠনিক হই বা না, আমি যদি সাংগঠনিক হতামও তারও কোনো এফেক্ট পড়তো না। তার কারণ আমি আমার নিজের সিটে লড়ছি না। আমি তমলুকে 3 মাসের মধ্যে গিয়ে সংগঠনে কি এমন পরিবর্তন করতে পারবো? ইলেকশনটাই তো আমি 10ই মার্চ ঘোষণা হয়েছে আর আমার 25শে মে ইলেকশন ছিল। এপ্রিল মে 2 মাস, 2 মাস 10 দিন, 2 মাস 10 দিনের মধ্যে আপনি কী চেঞ্জ করতে পারবেন? সংগঠন আপনার জানা থাকলেও কিছু সম্ভব হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, দল আমাকে সংগঠনের আগে প্রচুর জায়গায় কাজে লাগিয়েছে। আমি যখন তৃণমূল যুব কংগ্রেসে ছিলাম, দল আমায় অর্গানাইজেশনে কাজে লাগিয়েছে। যুব শক্তি বলে আমাদের দলের একটা কর্মসূচি হয়েছিল, দল আমাকে সেখানে অর্গানাইজেশনে কাজে লাগিয়েছে। আমাকে এখন আইটিতে দল অর্গানাইজেশনে কাজে লাগাচ্ছে, কারণ আইটি সংগঠনটা আমাকে কিন্তু বুথ স্তর অব্দিই করতে হচ্ছে। আমাদের সোশ্যাল মিডিয়া ছেলেপিলেদের নিয়ে, শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপটাই আইটি সেল নয়, আমাকে গ্রাউন্ড লেভেলের ছেলেমেয়েদেরকে সঙ্গে নিয়ে করতে হচ্ছে, ওটাও একটা অর্গানাইজেশন। ফলে স্বাভাবিকভাবেই অর্গানাইজেশন সর্বত্র আছে। আর আপনি প্রথম যে কথাটা বললেন দলের ভাবনা চিন্তা করা উচিত ছিল, দেখুন দল চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় তাদের বোধ বুদ্ধি আমাদের মতো সাধারণ কর্মীদের চাইতে অনেক বেশি। তারা যখন মনে করেছেন এই সিটটা দেবাংশুই আমাদের বেস্ট পসিবল ক্যান্ডিডেট হতে পারে, আমি মনে করি তাহলে বোধহয় আমি বেস্ট পসিবল ক্যান্ডিডেট ওখানে হতে পারতাম। অন্য কেউ দিলে হয়তো ওই জায়গাটায় লড়াইটা দিতে পারতো না, এটা আমি বিশ্বাস করি। এটা আমার বিশ্বাস যে আমি ছাড়া আর যে কেউ ক্যান্ডিডেট ওখানে হতো 1 ভোটে হলেও বেশি হারতো, এটা আমি নিশ্চিত করে বলতে পারি আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে। 2 নম্বর কথা, দেখুন বেইমানির কাছে হেরে গিয়েছি বলতে আমি তো শুরুতেই ঋতপ্রতদার প্রশ্নের উত্তরে বললাম, এরকম অনেক মানুষ থাকেন যারা 2 নৌকায় পা দিয়ে চলতে ভালোবাসেন। পূর্ব মেদিনীপুর এমন একটা জেলা, বাস্তবিকভাবে যদি আপনাকে বলতে, ওই জেলাটা দিনের পর দিন শুভেন্দু অধিকারী দেখেছিল তৃণমূল কংগ্রেসের হয়ে।
কারণ ওই জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন বা দল বলুন, শুভেন্দুর চোখ দিয়েই জেলা দেখতো, এর বাইরে গিয়ে কোনো অপশান ছিল না। তো সেই শুভেন্দুই যখন চলে গিয়েছে তখন সংগঠনেরটা বুঝতেই 3 মাস 4 মাস 5 মাস কেটে গিয়েছে। আজকের দিন হয়তো 2 বছর কেটেছে, আমরা একটা অল্টারনেটিভ সংগঠন দাঁড় করিয়েছি, কিন্তু সেই সংগঠনের মধ্যে শুভেন্দুর লোক কারা ঢুকে রয়েছে এটা বোঝার জন্য কিন্তু 2 বছর এনাফ টাইম নয়। কারণ অ্যাসেম্বলি ইলেকশনের পরে বৃহত্তর যদি কোনো ইলেকশন আমরা পেরিয়ে থাকি সেটা ছিল এই লোকসভা। এই লোকসভার পরে হয়তো দল বুঝবে যেটার জন্য কোর্স কারেকশন করা হবে, কিছু মেজার ঠিক করা হবে, চেক ক্যান ব্যালেন্স করা হবে, যার রেজাল্ট হয়তো আমরা 26-এর বিধানসভায় গিয়ে পাবো। তো একটা বড় ইলেকশন তো আপনাকে হতে দিতে হবে, সেই ইলেকশনটাই ছিল এই ইলেকশনটা। এবার দল মনে করেছিল, দলও হয়তো জানে সংগঠনের মধ্যে সর্ষের মধ্যে ভূত এরম লুকিয়ে আছে, আমার মধ্যেও আছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একজনকে দিতে হবে যে সব কিছুকে ওভারকাম করে লড়াইটা দিতে পারবে, সেই জন্য হয়তো দল আমাকে দিয়েছে। মানে তুমি বলতে চাও যে মানে ইংরেজিতে কথা আছে না, আই ট্রাই মাই বেস্ট, আমি আমার সেরাটাই দিয়েছি। একদম, মানে সেরাটার চাইতেও বেশি, কারণ 2021-এর নির্বাচনে আমি এত পরিশ্রম করিনি যে আমি এবার করেছি। লোকে নিজের নির্বাচনে বেশি পরিশ্রম, হ্যাঁ মানে আমি এটাই না, আমি 2021-এর নির্বাচনে এবং কৃচ্ছ সাধন করো, নিজের নির্বাচনে প্রত্যেকে বেশি পরিশ্রম করেন, এই কথা ঠিক। কিন্তু আমি বলছি 2021-এর নির্বাচনে ধরুন এক দিনে আমি 6টা-7টা করে মিটিং এবং রোড শো করেছিলাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যে টাইম শিডিউল ছিল, সেই টাইম শিডিউল এইবারের নির্বাচনে একদম পুরো দিনটাই আমার চলে গিয়েছিল। আর রাতের এমনকি রাত্রিবেলাটাও, রাতের পরকীয়াটাও ছিল, রাতের পরকীয়াও ছিল, বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীদের সঙ্গে আলোচনা বা গল্পটাও ছিল, তাদেরকে আমাদের সঙ্গে আনাও ছিল। ফলে এই গোটাটাই আমাদেরকে করতে হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরিশ্রম যথেষ্ট গিয়েছে এবং আমি মনে করি যে 6,90,000 মানুষের ভোট পাওয়াটা কম নয়, না সেটা পেয়েছি। এবং কোথাও গিয়ে 2-3টে জিনিস না হলে হয়তো ফলাফলটা অন্যরকম হতো। আজকে ঋতব্রততা হয়তো আজকের দিনে এই শুটিংটা করতে পারতো না, হয়তো পার্লামেন্টে থাকতাম বলে, কিন্তু সেই ঘটনাটা ঘটেনি। নির্বাচনে পরাজিত হয়েছি এবং ইতিহাস জয়ী এবং পরাজিত তাদেরকেই মনে রাখে। আমি আজকে আপনার শোতে এসে 1001টা কারণ বলতে পারি, কিন্তু ইতিহাসের খাতায় লেখা থাকবে দেবাংশু ভট্টাচার্য তার জীবনের প্রথম নির্বাচন হেরেছিল, এটাই লেখা থাকবে, এত কারণ লেখা থাকবে না। কিন্তু তার পেছনে এই কয়েকটা লাইনও লেখা থাকবে যে দেবাংশু ভট্টাচার্য 28 বছর বয়সে একটা বৃহত্তর রাজ্যের শাসক দলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছিল। ইতিহাসের পাতায় এটাও লেখা থাকবে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডহীন একটা ছেলে সে তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছিল এত কম বয়সে দাঁড়িয়ে। এই কম বয়সে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ইফ আই এম নট রং অভিষেক ব্যানার্জি পেয়েছিলেন 2014-তে, তিনি যখন ডায়মন্ড হারবারের জন্য লড়াই করেন, খুব সম্ভবত তার 26-27 বছর বয়স ছিল। এটা বাদ দিয়ে এটা ইতিহাস। আর বিধানসভায় একটা নতুন ইতিহাস তৈরি হলো মধুপর্ণ 25 বছর বয়সে। তো সেই জায়গা থেকে এটা আমার প্রাপ্তি, আমি জিতলাম কি হারলাম এটা আমার প্রাপ্তি নয়। আমার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা, এত বড় দলের মনে করা দেবাংশু পারবে, এবং এত বড় একটা ক্রুশিয়াল লড়াইতে মনে করা, যে লড়াইতে বিজেপি বলছে 35, প্রশান্ত কিশোর বলে চ্যালেঞ্জ করছেন যে তৃণমূলের চাইতে বিজেপি বেশি সিট পাবে। পার্টি খেলেন কেন, হঠাৎ কি হয়েছিল? অভিষেকের সঙ্গে মন কষাকষি সঠিক বলতে পারবো না, জানেন তো, এদের কি হয় কেন হয় আমার সত্যি আইডিয়া নেই। আমি প্রশান্ত কিশোরকে নিয়ে এইটুকু বলতে পারি, তিনি বাংলার ইলেকশনে লড়াই করেছিলেন, তারপরে কিন্তু তার আইপ্যাকের সাথে আর কোনো রিলেশন নেই। তিনি আইপ্যাক থেকে বেরিয়েছেন এবং তিনি নিজেই বলেছেন যে তিনি এই নির্বাচনের কাজ করা এবং এই কাজগুলো তিনি আর করবেন না। এখন তিনি বেরিয়ে এসছেন, তার হঠাৎ করে মনে হয়েছে যে আমাকে রাজনৈতিক জ্যোতিষ হতে হবে, রাজনৈতিক বাবা সাজতে হবে, বহুদিন রাম রহিমদের খোঁজ নেই, তা আমাকে হতে হবে। তো তিনি সেটার জন্য হঠাৎ করে প্রেডিকশন করা শুরু করলেন। ওনার একটা প্রেডিকশন মিলে গেল উড়িষ্যা, বাংলা মেলেনি। অবশ্যই এরপর আমি খুব দ্রুত প্রশ্ন করবো, না ভেবে উত্তর দেবে, আমিও না ভেবে প্রশ্ন করবো, যা মনে আসে। সর্বকনিষ্ঠা বিধায়িকার সঙ্গে আমাদের সর্বকনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক, মুখপাত্র, রাজনৈতিক নেতৃত্ব তৃণমূলের পরিচয় হলো? পরিচয় 21শে জুলাইয়ের মঞ্চেই হয়েছে। আচ্ছা, ও তার আগে পরিচয় হয় না? প্রচার করতে গেছিলাম তার হয়ে, কিন্তু সে অন্য জায়গাতে ক্যাম্পেলে ছিল। স্বাভাবিকভাবে ক্যান্ডিডেটকে তো সব জায়গাতে পাওয়া যায় না, প্রচারই নতুন হয়েছে। অবশ্যই। এরপরের প্রশ্ন, কোথাও মনে হয় যে এতদিন ধরে মোদী শাসন ছিল, মোদী সরকার ছিল, এখন এনডিএ সরকার এসছে, এবং সাংবাদিক হিসেবে আমি বলতে ভয় পাই না, আমার মনে হচ্ছে দেশে একটু গণতান্ত্রিক পরিবেশ ফিরে এলো, বিরোধীরা আগের থেকে জোরালো হলো, সংসদে আমরা দেখতে পাচ্ছি। কোথাও অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, সেই দিক থেকে 10 বছর মোদী শাসন, তারপরে এনডিএ শাসন, ভারতবর্ষের গণতন্ত্রের আলোর দিশারি। কোথাও মনে হয় পশ্চিমবাংলায় যেহেতু বিরোধী শূন্য কার্যত, অ্যাবসলিউট পাওয়ার আর অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, পশ্চিমবঙ্গে গণতন্ত্র কবে ফিরবে? পশ্চিমবঙ্গে অলরেডি গণতন্ত্র আছে, আর তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি কখনোই বাংলার মানুষ করেনি যেখানে বিরোধী দলনেতার মর্যাদাটা কেউ পাবে না। 77টা আসন জোটও পেয়েছিল, 77টা আসন বিজেপিও পেয়েছে, কিন্তু 14 আর 19-এ কংগ্রেস বিরোধী দলনেতার মর্যাদাটুকুনি পায়নি, ওই জায়গা থেকে এবার পেয়েছে। ফলে অ্যাবসলিউট পাওয়ার ওটা ছিল, এটা অ্যাবসলিউট পাওয়ার নয়।
আর অ্যাবসলিউট পাওয়ারের ক্ষেত্রে কি হয়, আপনি সাংবাদিক, পরিচিত সাংবাদিক, আমরা ছোটোবেলা থেকে আপনাকে ফলো করে আসছি, আপনি আমার চাইতে অনেক বেটার এটা জানেন। আমি আপনার চ্যানেল, আপনার কথা বলছি না, আমি আবার বলছি, কিন্তু আপনি আমার চাইতে বেটার এটা জানেন যে হিন্দির 10টা চ্যানেল স্ক্রল আর বাংলার 10টা চ্যানেল স্ক্রল একসাথে করলে কোন চ্যানেলগুলোতে কোন সরকারের বিরোধিতা এবং পক্ষপাতিত্ব বেশি দেখা যায়। ন্যাশনালে আপনি একটা পক্ষের চ্যানেল, বিপক্ষের চ্যানেল খুঁজে দেখান, আপনার ঘাম বেরিয়ে যাবে। আর বাংলার মাটিতে আপনি একটা পক্ষের চ্যানেল খুঁজে দেখান, আপনার ঘাম বেরিয়ে যাবে। আমি আপনাকে বলছি অধিকাংশ সংবাদ মাধ্যম বাংলার মাটিতে আমাদের বিরুদ্ধে, এবং আমাদের লড়াই 2016 বিধানসভাতেও মিডিয়ার এগেনস্টে ছিল, 2024 লড়াইও আমাদের মিডিয়ার এগেনস্টে, কোনো পার্টির এগেনস্টে। মিডিয়া কি করবে, সবাই গপ গপ করে টাকা খেয়ে নিচ্ছে, দেখা যাচ্ছে ফুটে। আচ্ছা মানলাম এখানে ব্রিজ ভেঙে পড়ছে, আচ্ছা যতই দোষ মিডিয়া। এখানে আমি মানলাম দাদা সবাই গপ গপ করে টাকা খেয়েছে। এই যে আপনি বলেন ব্রিজ ভেঙে পড়ছে, পশ্চিমবঙ্গে শেষ ব্রিজ ভাঙা কবে আপনাকে বলতে বললে আপনি বলবেন মাঝেরহাট ব্রিজ, তার আগে পোস্তার ব্রিজ। না আমি যদি বলি বিহারে 11 দিনে 7টা ব্রিজ ভেঙেছে, কটা ন্যাশনাল মিডিয়াকে ডিবেট করতে শুনেছেন? কজনকে টেবিল চাপড়ে যে ড্রাগস করে চিৎকার করে, কতজনকে দেখেছেন কথা বলতে জানি, কতজনকে ডিসকাশন করতে দেখেছেন? আমি আপনাকে যদি উদাহরণ দিই, বাংলার মাটিতে দাঁড়িয়ে স্বাভাবিক একটা রাজনৈতিক দল আছে, তার মধ্যে করাপ্ট মানুষ, খারাপ মানুষ, তাদের ভিড় গুড়ের দিকে যেমন পিঁপড়ে চলে যায়, তেমন শাসন ক্ষমতায় যারা থাকেন তাদের দিকে খারাপ মানুষও ধাবিত হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার। সেই দল কতটা কন্ট্রোল করতে পারছে, পেস্ট কন্ট্রোল করার মতো, এটা সেই দলের ব্যাপার। ন্যাশনালের ক্ষেত্রে PM কেয়ার ফান্ড ঘোটালা হয়নি, কোভিডের কিট নিয়ে ঘোটালা হয়নি, একের পর এক ঘোটালা। এবং ইদানিংকালে সবচেয়ে বড় ঘোটালা তো হচ্ছে ইলেকট্রাল বন্ড। তা আপনি আমাকে বলুন এইগুলো নিয়ে কটা ডিসকাশন হয়েছে, কটা আলোচনা হয়েছে? রাফায়েল নিয়ে কটা ডিসকাশন, কটা আলোচনা, সেই আলোচনাকে কেন্দ্রকে বিদ্ধ করে করা হয়েছে? আর বাংলায় কটা করা হয়েছে? আপনি করাপশানের অ্যামাউন্টগুলো নিয়ে আলোচনা করুন। বাংলার সেই করাপশানগুলো তার কাছে কিচ্ছু না। সর্বোপরি বাংলায় তৃণমূলে থাকাকালীন যে নেতাদের করাপশান নিয়ে আলোচনা হয়, সেই নেতারা বিজেপিতে যাওয়ার পর তাদের করাপশান নিয়ে ডিসকাশন বন্ধ হয়ে যায়। পিসি সরকার সিনিয়র, পিসি সরকার জুনিয়র, আর আধুনিক মিডিয়া। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি তো আবার বলছি আপনার চ্যানেল বা আপনাকে আমি বলছি না, আমি যাদের কথা বলছি তারা হয়তো এই প্রোগ্রামটা দেখলে তারা বুঝতে পারবেন। শুভেন্দু অধিকারীর করাপশান নিয়ে তিনি বিজেপিতে জয়েন করার পর কটা ডিসকাশন হয়েছে? তার নারদা নিয়ে, তার সারদা ইনভলভমেন্ট নিয়ে আপনি বলুন না। আজকের দিনে দাঁড়িয়ে অজিত পাওয়ার কটা ডিসকাশন হয়? বিজেপি তো তার বাড়িতে রেড করিয়েছিল। না ঠিক আছে, এরকম নাম অনেক আছে, আমি এর মধ্যে নেই। আমি একদম শেষ প্রশ্নে চলে যাচ্ছি। কার জেতাটা, পশ্চিমবাংলায় কার জেতাটা তোমার নিজের হারের পরেও মনে হয়েছিল এই জেতাটা একটা অভূতপূর্ব জেতা? একদম আরামবাগের মিতালি বাগ, আমি পার্সোনালি ভীষণ খুশি হয়েছি তার জেতাতে। এবং আরামবাগ সিটটা সত্যি বলছি একজন বিশ্লেষক হিসাবে, আমি রাজনৈতিক দেবাংশ, একজন বিশ্লেষক হিসাবে আমার খাতাতে কিন্তু এটা কনফার্ম বিজেপির সিট ধরা ছিল। আরামবাগ তৃণমূল জিতবে আমি কোশ্মিনকালেও কল্পনা করিনি। এবং মিতালি বাগকে যে জায়গা থেকে তুলে এনে দল প্রার্থী করেছে, একজন ICDS কর্মী, একজন এই ব্যাকগ্রাউন্ড তার, এভাবে থাকেন তার বাড়িতে, এরকম একজনকে লোকসভায় কন্টেস্ট করার জন্য তুলে আনে এবং তার জেতা, মানে আমি রেজাল্টের দিন আমার পরাজয়ের খবর তো দেখছি, খারাপ লাগছে, কিন্তু স্ক্রিনে যখন দেখছি তৃণমূল 29-30 হয়ে গিয়েছে তখন একটা আনন্দ। তার সঙ্গে যখন ব্রেকিং নিউজটা আমি আপনার চ্যানেলেই স্ক্রলে নিচে যাচ্ছিল, আমি R+-এর স্ক্রিনে প্রথম খবরটা, ধন্যবাদ, যে আরামবাগ থেকে জয়ী মিতালি বাগ, চা সঙ্গে মিষ্টিও দেবো, তুমি আমাদেরটাই দেখছিলে বলে, আরামবাগ থেকে জয়ী মিতালি বাগ, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা ভীষণ তৃপ্তি হলো। এবং কোথাও গিয়ে হারের যন্ত্রণাটা ভোলার ক্ষেত্রে এটা আমার একটা মলম হয়ে কাজ করেছে। আমি খুব খুশি তার জেতাতে। বাহ, খুব ভালো বিশ্লেষণ। আমার শেষ প্রশ্ন, কোথাও মহুয়া মৈত্রর জেতাটা কেমন লেগেছে? মহুয়া মৈত্র জিতবেন এটা আমি জানতাম। নরেন্দ্র মোদী 2বার কেন 6বার তার সিট এলেও তিনি জিতবেন, তার নিজের সিট তার বার করে নেওয়ার ক্ষমতা রয়েছে। মহুয়া মৈত্র জিততেনি, মানে এটা বিধির বিধান। ওভাবে পার্লামেন্ট থেকে বার করে দেওয়া, অসৎ উপায় অবলম্বন করে বার করে দেওয়া, এটা আগামী দিনেও কখনো সফল হবে না। ফলে মহুয়া মৈত্রের জেতাটা তো নিশ্চিত ছিল। আমি জানতাম মহুয়া মৈত্র জিতবে। আমাদের এইবার আমি রাজনীতিবিদ মুখপাত্র না, একেবারে সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ হিসেবে জিজ্ঞেস করছি, কোথাও মনে হচ্ছে না মহুয়া মৈত্র সারা ভারতবর্ষে সোশ্যাল মিডিয়াতে যতটা পপুলার, তৃণমূল কংগ্রেসে আগামী দিনে হয়তো তার থেকে পপুলার কেউ থাকবে না গোটা দেশ জুড়ে? সেক্ষেত্রে কোথাও মহুয়া মৈত্র গোটা ভারতবর্ষে তৃণমূলের মুখ। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 97756 96237.
দেখুন সেটা তো দল ঠিক করবে কে মুখ হবে না হবে। মহুয়া মৈত্রের একটা পপুলারিটি আছে এবং তিনি তার পপুলারিটিটা নিজের যোগ্যতায় অর্জন করেছেন। এরকমভাবে আপনি যদি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক দলেরই ন্যাশনালি প্রচুর এরকম মুখপাত্ররা আছেন যারা ভীষণ পপুলার। আমি বিজেপির ক্ষেত্রে বলতে পারি ধরুন সম্বিত পাত্র, সে কিন্তু যথেষ্ট পপুলার একজন ব্যক্তি, কিন্তু সম্বিত পাত্রর কিন্তু ব্যাকগ্রাউন্ড কি? সম্বিত পাত্র এই মুহূর্তে একজন এমপি, এবং তিনি কী জন্য বিখ্যাত হয়েছেন? যে কোহিনুর হিরে গোবর কোহিনুর হিরের চেয়ে বেশি দামি, এই কথাটা বলে। কিন্তু তিনি একজন পপুলার মানুষ। মহুয়া মৈত্র তার বক্তব্যের জন্য, তার যে তিনি বক্তব্যের মধ্যে তার যে মেটেরিয়াল থাকে, তার যে সেগুলোর জন্য বিখ্যাত হয়েছেন। তো স্বাভাবিকভাবেই এবং দলও তাকে কাজে লাগিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও জেদ ছিল তাকে আমাকে ফিরিয়ে পাঠাতেই হবে পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে, এবং যতবার আমাদের দিল্লি কেন্দ্রিক যতগুলো আন্দোলন হয়েছে তার পুরোভাগে মহুয়া মৈত্র থেকেছেন। ফলে স্বাভাবিকভাবেই ন্যাশনালি তৃণমূল কংগ্রেস তাকে ইউজ করার কথা তবে থেকে ভাবলো যখন 2016-তে করিমপুরে তাকে জেতানোর পরও 2019-এ তাকে পার্লামেন্টের জন্য পার্টি ক্যান্ডিডেট করলো। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যোগ্যতা অনুযায়ী প্রত্যেককে ব্যবহার করতে জানে। যদি মনে হয় তার সেন্ট্রালি তাকে আরও বেশি প্রয়োজন, ভবিষ্যতে দল যদি মনে করে তাকে অবশ্যই ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল না না কখন? না খেলাধুলা খুব একটা, আমি বলছি দারুণ ক্রিকেটার হতে। বলটা যেভাবে সুইং করালাম আর যেভাবে তুমি আন্ত করে ছেড়ে দিয়ে অন্যদিকে নিয়ে চলে গেলে, না আমি পারিনি, আমি তো মারলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি কিন্তু অনেস্টলি বলছি এবং আমি খেলিও অনেস্টলি। মহুয়া মৈত্রের মতো মানুষ, এবং শুধু তাই নয়, মহুয়া মৈত্রের শুধু কেন, ভারত তৃণমূল কংগ্রেসে যারাই নতুন এসেছেন, ধরুন সায়নী এবার পার্লামেন্টে গেছে, আমরা কেউ জানি না কিন্তু পার্লামেন্টে তার পারফরমেন্স কেমন হবে। হতে পারে তিনি মহুয়া মৈত্রেরই পাশে দাঁড়ানোর মতো একজন ব্যক্তি হয়ে উঠলেন। আমরা জানি না নতুন যারা উঠে এসছে তাদের মধ্যে থেকে কে হঠাৎ করে ক্লিক করে যাবেন। জুন মালিয়া কেমন বলবেন পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে, কারণ অ্যাসেম্বলিতে অন্য কোনো বিধায়কের বক্তব্য রাখা আমরা কেউ দেখার সুযোগ। বন্ধুকেরা বলছে সায়নীর জেতাটা তুমি খুব আনন্দিত হয়েছে। সায়নী যাবে দিল্লিতে, সেই চেয়ারে যুব শীর্ষে বসবে। এইসব ক্যালকুলেশন না তৃণমূল কংগ্রেসে কাজ করে না দাদা, আমি সত্যি বলছি আপনাকে। ও ছেড়ে যাবে, ওই জায়গাটায় আমি বসবো, মাসির গোপ গজালে তাকে মেশো বলা হবে, এগুলো হয় না আমাদের দলে। দল যদি মনে করে দেবাংশুর প্রয়োজনীয়তা আছে, দেবাংশু এটা পারবে, দেবাংশু ওটা দেবে। এই মুহূর্তে আমাকে আইটির দায়িত্ব দিয়েছে, আমি সেটা কাজ করছি। দল যদি মনে করে এটা ছেড়ে অন্য কিছু করানোর দরকার, আমাকে দিয়ে করাবে, যেমন মনে করেছিল ইলেকশন কন্টেস্ট করানোর দরকার। বাকি ও ছেড়ে চলে গেলে, আর এমপি হওয়া মানে ছেড়ে দেওয়া কেন? এবার ওর সিদ্ধান্ত, এটা ছাড়বে কিনা দলের সিদ্ধান্ত, দল তাকে রাখবে কিনা বা অন্য কাউকে করবে কিনা। তবে সায়নী যথেষ্ট সফলতার সঙ্গে তৃণমূল যুব কংগ্রেস চালিয়েছে, এবং আমার বিশ্বাস ও একজন খুব সাকসেসফুল, সফল এবং স্টার এমপি হবে। অবশ্যই, কিন্তু ইচ্ছে তো আছে যুব নেতৃত্ব দেওয়া। ইচ্ছার ব্যাপার নেই, দায়িত্ব হলে কাজ করব, যে কোনো দায়িত্ব যদি আসে কাজ করব, অসুবিধার কোনো কারণ নেই। অবশ্যই 21-এর মঞ্চে অনেকে তোমাকে কিন্তু তোমার অনুপস্থিতি বক্তা হিসেবে অনেকের কাছেই কিন্তু এটা একটা বিস্ময়। কেন দেবাংশুকে 21-এতে দেখা যায় না মঞ্চে বক্তা হিসেবে? মঞ্চে থাকি আমরা, এখন বক্তা কখন কে হবেন সেটা তো দলনেত্রী ডিসাইড করে। হিংসে করলে কি করে হবে বল? দেখুন দলনেত্রী ডিসাইড করেন বক্তা কে হবে না। আমি কিন্তু বলছি না দলনেত্রী, আমি বলছি অন্যরা এত হিংসে করে তাই। দেখুন আমি আবার আপনাকে বলছি, রাজনার মধ্যে সহমর্মিতা জেগেছে, ওকেও তো এবার 21-এ নামিয়ে দিয়েছে। দেখুন আমি দুটো কথা বলি, আপনাকে প্রথম রাজন্যার কথা বলি। নামিয়ে দেওয়া নয়, ওর দায়িত্বটা এবার নিচে পড়েছিল, আমি যতদূর জানি ভলেন্টিয়ার হিসাবে ছাত্র পরিষদের একজন। মানে উঠলে নিচে দায়িত্ব পড়ে, কি আশ্চর্য। আমাকে অন্তত এখনো নিচে যেতে হয়নি ওপরে ওঠার পর। আমি এটুকু আপনাকে বলি, যে হিংসার কথা আপনি বলছেন, এটা আপনার কাছে স্পেশালি কোনো তথ্য থাকতে পারে, আমার কাছে কিন্তু নেই। কিন্তু এটার বাইরে গিয়ে আমি যদি বলি, আপনার যে প্রশ্নটা বক্তা হিসাবে দেখা যায়নি কেন, এটা দল বলতে পারবে। এইবার 21শে জুলাইতে তো সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেননি, যিনি প্রত্যেকবার বলেন। এবার 21শে জুলাইতে তো যুবর প্রোগ্রাম, 21শে জুলাই মাদারের প্রোগ্রাম কিন্তু নয়, সেই যুবর সভানেত্রী সায়নী ঘোষ এবার বলেননি। আবার নতুন একদম নবাগতা মধুপর্ণা কিন্তু বলার সুযোগ পেয়েছে, যেমন গতবার একজন আমাদের মহিলা ফেস হিসাবে আমাদের ছাত্র যুবদের মধ্যে থেকে রাজন্যা বলার সুযোগ পেয়েছিল। তো সেরকমই প্রত্যেকবার এক একজন বলার সুযোগ পান। 28শে আগস্টে আবার যেমন আমরা প্রত্যেক বছরই প্রায় বলি, যেমন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রোগ্রাম, এটা দলের ডিসিশন। দল মনে করে কখন কাকে দিয়ে বলানোর প্রয়োজন। দল মনে করেছে দেবাংশুকে দিয়ে 21শে জুলাই বলানোর প্রয়োজন নেই, দল বলায়নি। যেদিন মনে করবে সেদিনকে বলবো। আমি আবার বলছি, আমরা এরকম ক্যালকুলেশন করি না, আর আমরা এরকম ভেবে বসেও থাকি না। প্রত্যেক বছর দল মঞ্চে বলে আসতে, আমরা মঞ্চে যাই, নেত্রীর ভাষণ শুনি, নেত্রীর বক্তব্য শুনি, দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে বাড়ি ফিরি। না, এটাই আমাদের রুটিন। এটা তোমার কিন্তু সবশেষে তুমি কিন্তু খুব খোলামেলা, গোসা হলে বসে ওয়েব সিরিজ দেখো, বাড়িতে বসে থাকো। অনেকে ভাবে তুমি বিউটি থেরাপি নিচ্ছ, কালো হয়ে গিয়েছিল বলে আবার ক্রিম টিম মেখে আবার রঙে ফিরে এসছো, কিন্তু তুমি বললে না ওই সময়টা বিশ্লেষণ করছো। এইরকমই থেকো দেবাংশু, আবার দেখা হবে অন্য একটা প্রান্তে। আজকে আমাদের এতটা সময় দেওয়ার জন্যে আমরা আর প্লাস নিউজের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ আপনাদের দর্শকদেরও শুভেচ্ছা।